গল্পটি সত্য পত্র ভারতী বুকস প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও আপনার জন্য আমাদের ফেমাস সিরিজ যোগু মামা সিরিজের একটি গল্প থাকছে। শুনবেন শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কালজয়ী চরিত্র যোগু মামা সিরিজের একটি বিখ্যাত গল্প আকাশে মৃত্যুর বিষ। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক প্রসিদ্ধ নাম। তাঁর জন্ম 1958 সালের 30শে অক্টোবর কলকাতায়। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার হাত ধরে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়াও নবকল্লোল, শুকতারা, প্রতিদিন, আজকাল প্রভৃতি পত্রপত্রিকায় প্রচুর গল্প লিখেছে। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি যোগু মামা রহস্য সমগ্র 2 এই বইটি থেকে। প্রধান চরিত্রে যোগু মামা, টুকলু, অনন্তবাবু এবং কর্নেল মনপ্রীত সিং। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। যোগু মামার চরিত্রে শ্রদ্ধেয় শ্রী নরেন ভট্টাচার্য। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, সাহিত্যিক শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কাহিনী যোগু মামা সিরিজের গল্প আকাশে মৃত্যুর বিষ। একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কি? দুটো শহরেরই নাম শুরু পি আর এ দিয়ে। আজকের কাগজে আরেকটা খবর বেরিয়েছে ছোট করে, সেই দেশের নামের মধ্যেও ওই দুটো অক্ষর রয়েছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? ডিসকভারি চ্যানেলে ভিসুভিয়াস আগ্নেয়গিরি দেখাচ্ছিল। মিশমিশে আকাশে বিশাল তুবড়ির মতো লাল হলুদ লাভা ছিটকে ছিটকে উঠছিল। মেঘের মতো গর্জন, দুর্দান্ত ফটোগ্রাফি, একেবারে জীবন্ত। অফিস থেকে ফিরে চায়ের কাপ নিয়ে তাতেই বুঁদ হয়েছিলাম। যোগু মামার কথায় রহস্যের গন্ধ ছিল। টিভি বন্ধ করে মামার দিকে ফিরলাম। বলো। না, তেমন কিছু নয়। ইটস নট আওয়ার কাপ অফ টি। যাদের ভাবার কথা তারা এতক্ষণে কাগজ পেন্সিল নিয়ে ছক কষতে বসে গেছে। কাদের কথা বলছো? নিউমেরোলজিস্টদের কথা। অধৈর্য গলায় বললাম, কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। পারবি না তো? বুদ্ধির চর্চা না করে করে তোর আইকিউ লেভেল একেবারে তলানিতে এসে ঠেকেছে। সকাল থেকে অফিস, কেবল ফল্ট, ওভারলোড, টেস্টিং, ব্রেনের কম্পিউটার একেবারে জ্যাম করে রেখেছিস। বইপত্রও পড়া ছেড়ে দিয়েছিস। বাড়ি ফিরে খালি টিভি, বুদ্ধিতে। আহ মামা প্লিজ। আরে বাপু, এ মাসেই পরপর 2টো প্লেন ক্র্যাশ হলো। কাগজে পড়েছিস তো নাকি? শয়ে শয়ে মানুষ মরল। একটা বোয়িং ভেঙে পড়ল পাটনায়। তার কদিন পরেই আস্ত একখানা কনকর্ড আছড়ে পড়ল খোদ প্যারিস শহরে। পাটনা, প্যারিস, দুটো শহরেরই প্রথম 2টো লেটার পি আর এ। আজকে আবার দেখলাম নেপালের জঙ্গলে ছোট্ট একখানা বিমান ভেঙে পড়ছে, যাত্রী বোঝাই। নেপালের মধ্যেও ওই 2টো অক্ষর রয়েছে। কিন্তু এর মধ্যে হঠাৎ নিউমারোলজিস্ট আসছে কোত্থেকে? এটা ওদেরই বিষয়। কিছুদিন হলো এদের কাজকর্ম বাজারে খুব চলছে। নিউমেরোলজি হলো এক ধরনের ভবিষ্যৎ গণনা। জ্যোতিষচর্চা হাত বা কোষ্ঠীর বদলে ওরা সংখ্যা নিয়ে চর্চা করে। ছক কষে ভবিষ্যৎ বলে দেয়। প্রত্যেক অ্যালফাবেটের এক একটা নাম্বার আছে। যেমন এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি 3, শেষ অ্যালফাবেট জেড 26। পরপর এই প্লেন দুর্ঘটনা নিয়ে ওরা নির্ঘাত হিসেব কষে দেখিয়ে দেবে এ বছরের জুলাই মাসে পি এবং এ এই 2টো অ্যালফাবেটের যা অবস্থান ছিল, দুর্ঘটনা ঘটতে বাধ্য। এর পেছনে সত্যিই কোনো বিজ্ঞান আছে নাকি? টোটালি রাবিশ। ওরা বলে পরাবিজ্ঞান বা অকাল্ট সায়েন্স।
অর্থাৎ বাস্তব বিজ্ঞানকে ছাড়িয়ে অতীন্দ্রিয় অলৌকিক ব্যাপার। আসলে কিছু কাকতালীয় ব্যাপার কোইন্সিডেন্স অনেক সময় মিলে যায়। আমরা ভাবি, দেখেছ জ্যোতিষীর কি অদ্ভুত ক্ষমতা, সব মিলিয়ে দিল। মামা, তুমি বললে আর আমার মাথায়ও আরেকটা ব্যাপার এসে গেল। কি রে? এখন যেসব অ্যাক্সিডেন্ট হচ্ছে সবই প্লেন অ্যাক্সিডেন্ট। আমি দেখেছি যখন যে ধরনের দুর্ঘটনা শুরু হয় তাই চলতে থাকে। প্রথমে একটা বাড়ি ভেঙে পড়লো, তো পরপরই বাড়ি ভাঙতে শুরু করলো। ট্রেন অ্যাক্সিডেন্ট শুরু হলো, তো একের পর এক ট্রেন কলিশন, বেলাইন চলছেই। রাইট, ঠিক বলেছিস। এদিকটা আমি ভাবিনি। আসলে কি জানিস, এইসব কাকতালীয় ব্যাপার নিয়ে যত ভাববি মন তত দুর্বল হয়ে পড়বে। মনে হবে আমরা এই পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ডের কত কিছু এখনো জানি না। হয়তো সেসবের পেছনেও কোনো যুক্তি আছে। আসুন আসুন। যোগু মামার কথায় আমি দরজার দিকে তাকিয়েছি। দুটো পাল্লার ফাঁকে উঁকি দিয়েছে দাড়ি গোঁফের জঙ্গলে ঢাকা অতি পরিচিত মুখ। আকর্ণ হাসিতে সে মুখ আলোকিত। অনন্ত সরখেল। আমি বলে ফেললাম, আপনি কি মামার গন্ধ পান নাকি মশাই? মাসের পর মাস কোনো সারা শব্দ নেই, একটা ফোন পর্যন্ত করেন না। মামা গত পরশু শহরে এলেন আর আপনিও হাজির। ব্যাপারটা কি বলুন তো? বাবা, এ হচ্ছে অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান। তোমায় বলা হয়নি টুকলু, ওই মাসখানেক হলো আমি কিরো নিয়ে ঘাটাঘাটি শুরু করেছি। স্যারের জন্ম তারিখ লাগিয়ে একটা ছকও বানিয়ে ফেলেছি। সেই ছক গেটে পেয়ে গেলুম। স্যার এ সময় কলকাতায় থাকবেন, বুঝলে। এক কাজ করো, দিদিকে বলো তোমার জন্ম তারিখ সময় দিয়ে যেতে, তোমারটাও বানিয়ে দেবো, বুঝলে। খুব সুবিধা হবে। গুল মারার জায়গা পাননি, যেই একটু ঢিল ছুঁড়েছি অমনি চচ্চর করে হাওয়ায় ঘুড়ি ভাসিয়ে দিয়েছেন। বাজে কথা ছাড়ুন, মাকে ফোন করেননি আপনি? আন্দাজে ঢিল ছুঁড়েছিলাম, লেগে গেল। অনন্ত সরখেল তোতলাতে শুরু করেছে। যোগ্য বা ও সব বাদ দাও। এই স্যার বলছিলাম কি, দাঁড়ান দাঁড়ান অনন্তবাবু, আপনার স্বভাব আর বদলাবে না। কিছু বলার আগে সে সম্পর্কে একটু আধটু জেনে নেবেন তো। অ্যাস্ট্রোলজির বাংলা জ্যোতিষ চর্চা, জ্যোতির্বিজ্ঞান নয়, সেটা হলো অ্যাস্ট্রোনমি। যোগু মামা হাসতে হাসতে বললেন, টুকলু, অনেক হয়েছে, এবার থাম। একদম ঠিক বলেছিস যোগু। টুকলুটা দিনকে দিন বড্ড বেয়ারা হয়ে যাচ্ছে। মা যে কখন ড্রয়িং রুমে ঢুকে পড়েছেন খেয়াল করিনি। মা বললেন, অনন্তবাবু, কি খাবেন, চা না কফি? দিদি সে একটা হলেই হলো। আপনার হাত অমৃত। সেই কবে লুচি বেগুন ভাজা খেয়েছিলুম, এখনো মুখে লেগে আছে। আহা, এই রে, বুড়োটা ভালোই মাস্কা লাগাচ্ছে। বেচারি মা অবধারিতভাবেই সন্ধেবেলায় লুচি ভাজতে বসে যাবে। এই সময় টেলিফোন এলো। হ্যালো, নমস্কার, আমি লালবাজার থেকে বলছি। ডক্টর জে.বি. মুখার্জিকে একটু পাওয়া যাবে? ডেপুটি কমিশনার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট একটু কথা বলতে চান। আমি রিসিভারটা যোগু মামার দিকে এগিয়ে দিলাম। লালবাজার থেকে ডিসিটিডি। যোগু মামার ভুরুটা কুঁচকে উঠল। হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। কি? ডক্টর এ পাল চৌধুরী, মানে অজিত মারা গেছে? কোথায়, কখন? আশ্চর্য। আচ্ছা, ডাক্তার কি বলছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিন। হ্যালো, হ্যাঁ মা, তোমায় চিনতে পারছি। অনেক ছোট দেখেছিলাম। কেঁদো না মা, মন শক্ত করো। তাই নাকি? নিশ্চয়ই, এখনই যাচ্ছি। তুমি কোথায় ছিলে? ও, এখনো ফ্ল্যাটেই আছে তো? ডিসি সাহেবকে বলো যে অবস্থায় আছে সেই অবস্থাতেই রাখতে। বাকিটা গিয়ে শুনছি। অ্যাড্রেস? 1 মিনিট। মামা আমার দিকে ফিরলেন, ইশারা করলেন, লিখে নে। হ্যাঁ বলো। 3/2 হরমোহন ঘোষ লেন, কলকাতা 10। আচ্ছা, ফুলবাগান দিয়ে ঢুকবো। হ্যাঁ ঠিক আছে। যোগু মামা ফোন রাখার আগেই উঠে দাঁড়িয়েছি। গাড়ি গ্যারেজ থেকে বের করতে হবে। একটু আগে অনন্ত সরখেলের আকস্মিক আবির্ভাবের পর থেকেই আমার মন বলছিল এরপর কিছু একটা শুরু হতে চলেছে। কারণ আমাদের তিনজনের স্পর্শযোগ বড় মারাত্মক।
জ্যোতিষ মানি ছাই না মানি, দেখা গেছে মামা আমি অনন্তবাবু যে কবার এক জায়গায় হয়েছি সেই কবারই অদ্ভুত সব ব্যাপার স্যাপার ঘটেছে। এবার কপালে কি আছে কে জানে। মনে মনে গুনছি অফিসে আর কটা ছুটি পাওনা আছে। অনন্তবাবু নির্বিকার, শুধু চোখ দুটো চকচক করছে। যোগুমামা ঘরের দিকে যেতে যেতে বললেন, দিদি আমরা বেরোচ্ছি। অনন্তবাবু আপনি যাবেন না লুচি বেগুন ভাজা? অনন্ত সরখেল মুখ করুণ করে বললেন, কেন আর মনে দাগা দিচ্ছেন স্যার? তোমার কাছে অজিতবাবুর নাম শুননি তো? না, তেমন ঘনিষ্ঠ বন্ধু ছিল না, তবে ভালো কাজ করতো অজিত। একটু ইন্ট্রোভার্ট টাইপ, নিজের মনে কাজ করে যেত। ওর সঙ্গে পরিচয় অবশ্য অনেক দিনের, সেই কলেজ লাইফ থেকে। কখনো কখনো সভা সম্মেলনে দেখা হতো, একটু গল্প গুজব, এই আর কি। হ্যাঁ, এবার বাদিকে ফুলবাগানে পড়ব। ফোনে যা বুঝলাম আচমকা মারা গেছেন। মেয়ে কি বলল? ডাক্তার বলেছে মৃত্যুর কারণ সিভিয়ার সেরিব্রাল অ্যাটাক, অন্য কিছু বোঝা যাচ্ছে না। মেয়ের বক্তব্য বাবার মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। সেই কমপ্লেন নিয়েই সে দেখা করেছে লালবাজারে, তারপর সেখান থেকে ফোন করেছে আমায়। তোমার ফোন নাম্বার পেলো কিভাবে? পাওয়া শক্ত নয়, আমার কলকাতার ঠিকানা যে তোদের বাড়ি সরকারি লেভেলে প্রায় সকলেই জানে, কিন্তু রহস্যটা হলো অন্য জায়গায়। খুন, অথচ কোনো ওয়েপন নেই, ক্লু নেই, এ কিভাবে সম্ভব? ফোন করবেই বা কেন? রাইট, মোটিভ চাই। ওর মেয়ে ঠিক এই লাইনেই ভাবছে, মোটিভ একটা পেতে হবে। মনে হচ্ছে এসে গেছি, জোড়া মন্দিরের উল্টো দিকে গলি, ঢুকে পড়। অজিতবাবুর স্ত্রী জীবিত? না, মেয়ে ছোট থাকতে স্ত্রী মারা গেছিল। ওই যে পুলিশের গাড়ি, কিছু লোকজনও আছে। গাড়ি থেকে নামতেই বাড়ির গেটের সামনে দাঁড়ানো একজন ইউনিফর্মড অফিসার এগিয়ে এলেন। যোগুমামা বললেন, ডক্টর অজিত পাল চৌধুরী কোন তলায় থাকতেন? 3 তলায় স্যার। আপনি কি ডক্টর মুখার্জি? হ্যাঁ। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলাম। পাশে পুলিশ অফিসার। মামা বললেন, আপনি লোকাল থানা থেকে? হ্যাঁ স্যার, আমি ওসি বেলেঘাটা। ও, ডাক্তার এখনো আছেন? ফটোগ্রাফার? হ্যাঁ স্যার, সবাই ওয়েট করছে। ডিসি বলে দিয়েছেন আপনি না আসা পর্যন্ত কোনো কিছু হাত না দিতে। ফ্ল্যাটের বাইরে দুজন কনস্টেবল দাঁড়িয়েছিল। বেশ বড় ফ্ল্যাট, খোলামেলা। প্রথম ঘরটা ডাইনিং কাম ড্রয়িং রুম, ছড়ানো ছেটানো সোফা, টিভি, তবে অগোছালো। বোঝা যায় এ ফ্ল্যাটে বাড়ি গোছানোর মতো কেউ থাকতেন না। সোফাতে কয়েকজন বসেছিলেন। আমরা ঢুকতে উঠে দাঁড়ালেন। যোগুমামা বললেন, বডি কোথায়? শোয়ার ঘরে। আসুন স্যার। মেয়ে? ওখানেই স্যার। দরজা দিয়েই ঘরের ভেতরটা দেখা গেল। অজিত পাল চৌধুরী সোফায় এলিয়ে পড়ে আছেন, পাশেই খাট, ডান হাতটা বিছানায়, আঙুলগুলো কুঁকড়ে আছে। ওই জায়গার চাদর কুঁচকোনো। হঠাৎ খুব যন্ত্রণা পেয়ে চাদরটা খিমচে ধরেছিলেন। পাশের ছোট টেবিলে আধ খাওয়া চা, প্লেটে খাবারের 2-4 টুকরো, জলের গ্লাস। জানলার সামনে একজন মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে। আমাদের পায়ের শব্দ পেয়ে সে ঘুরে দাঁড়ালো। কয়েক মুহূর্ত আমাদের দেখল, তারপরেই যোগু মামার দিকে এগিয়ে গেল। আঙ্কেল। মহিলা না বলে মেয়ে বলাই ভালো। বয়স 22-23-এর মধ্যে, সুশ্রী চেহারা। এই মুহূর্তে বিপর্যস্ত। জল এখনো টলটল করছে চোখের কোণে। যোগু মামা মেয়েটির মাথায় হাত রাখলেন। মা, শান্ত হও। আবার বলছি, মন শক্ত করো। আমি গোয়েন্দা পুলিশ কোনোটাই নই, তোমার বাবার মতোই বিজ্ঞান চর্চা করি। তবু তোমায় কথা দিচ্ছি, অজিতের মৃত্যু যদি স্বাভাবিক না হয়, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। মেয়েটি ফুঁপিয়ে কেঁদে উঠল। যোগু মামা বললেন, বলো, ঠান্ডা হয়ে বসো মা, আমায় পরপর সব খুলে বলো। স্যার, ডাক্তার, ফটোগ্রাফার সবাই বসে আছেন।
ও হ্যাঁ, আপনি ফটোগ্রাফারকে বলুন এই ঘরের সমস্ত অ্যাঙ্গেল থেকে বিছানা এবং ডেড বডির ক্লোজ আপ ছবি তুলে নিতে। ডাক্তারের সঙ্গে আমি কথা বলছি। এসো অহনা, আমরা ড্রয়িং রুমে বসি। আমরা সকলে সোফায় বসলাম। সামনে যুবক ডাক্তার। আপনি ভালোভাবে ডেড বডি পরীক্ষা করেছেন? আগে হ্যাঁ, তা করেছি। আপনার কি কি মনে হয়েছে? দেখুন, মৃত্যুটা হয়েছে 5টা থেকে 6টার মধ্যে। মৃত্যুর কারণটা হচ্ছে সিভিয়ার সেরিব্রাল অ্যাটাক, যার ফল হলো থ্রম্বোসিস। এদের ফ্যামিলি ডাক্তারও ডেথ সার্টিফিকেটে একই কথা লিখে গেছেন। কোনো অস্বাভাবিক ব্যাপার ধরা পড়েনি? আমরা আউটওয়ার্ডলি বডি চেক আপ করেছি, ক্লিনিক্যাল অবজারভেশনে আনন্যাচারাল কিছু দেখতে পাইনি। মৃতের ডান হাতের আঙুলগুলো দেখেছেন? হ্যাঁ, দেখেছি। সেরিব্রাল অ্যাটাকে ওটাই হয়, মৃত্যু যন্ত্রণায় মানুষ কিছু একটা আঁকড়ে ধরতে চায়। পয়জনিং বা বিষ প্রয়োগে কি এই অ্যাটাক হতে পারে? আমার জানা নেই, তেমন কিছু হলে পোস্টমর্টমে জানা যাবে। থ্যাংক ইউ ডক্টর। অফিসার, আপনি বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিন। হ্যাঁ, তার সঙ্গে গ্লাস, কাপ, ডিশ, চা, খাবারের টুকরো যা কিছু বডির কাছাকাছি ছিল সব ফরেন্সিক টেস্টে দেবেন। ঠিক আছে স্যার। কাজ শেষ হয়ে গেলে সবাইকে চলে যেতে বলুন, শুধু আপনি থাকুন আমাদের সঙ্গে। পরপর কাজগুলো দ্রুত হয়ে গেল। অজিত পালচৌধুরীর নিষ্প্রাণ দেহ স্ট্রেচারে তুলে নিয়ে বেরিয়ে গেল পুলিশের লোকজন। যোগুমামা বসে নেই, হাতে সিগারেট, ঘুরে বেড়াচ্ছেন ফ্ল্যাটের এ ঘর ও ঘর। মাঝে মাঝে জানলায় গিয়ে দাঁড়াচ্ছেন। একজন পুলিশ অফিসার শোয়ার ঘর থেকে বেরিয়ে এলেন। যোগুমামাকে বললেন, স্যার, বড়বাবু জিজ্ঞেস করছেন বিছানার চাদরটাও কি নেব? অবশ্যই, যাওয়ার আগে ঘর সিল করে দিয়ে যাবেন। শোয়ার ঘরের আলো নিভে গেল। বিছানার চাদর হাতে ভদ্রলোক বেরিয়ে এলেন। বাঁ হাতে একটা ফোন। স্যার, এটা রাখুন, বিছানায় ছিল। ওটা বাবার সেলফোন, আমায় দিন। না মা, আপাতত পুলিশের জিম্মায় থাক। অফিসার, সাবধানে রেখে দেবেন। এখন ফ্ল্যাট ফাঁকা। আমরা 3 জন, পুলিশের ওসি ছাড়া অহনা এবং আরেকজন বুড়ো মতো লোক, লুঙ্গি গেঞ্জি পরনে, ঘরের এক কোণে মেঝেতে মুখ গুঁজে বসে আছে। যোগুমামা বললেন, ও তো কাজের লোক, তাই না? নিবারণ কাকু আমাদের কাছে এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার ছোটবেলা থেকেই বাবার সঙ্গে থাকতো, আমায় কোলে পিঠে করে মানুষ করেছে। সংসারটা ওই চালাতো আমার বিয়ের পর থেকে। যোগুমামা মাঝপথে বললেন, এখন তুমি কোথায় থাকো? কাছেই, সল্ট লেকে। হাজব্যান্ড আর আমি, আমাদের দুজনের সংসার। আমার হাজব্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার, 6 মাস এখানে আর 6 মাস জাহাজে। ছুটি কাটিয়ে কয়েকদিন আগেই ভয়েসে গেছে। এখন তুমি একাই থাকছো? প্রায় তাই। একজন কাজের মেয়ে আছে, সে আর আমি। বাবা থাকলে মাঝে মধ্যে এখানে এসে থাকি। শ্বশুর শাশুড়ি কাটোয়ায় দেশের বাড়িতে, 2-4 দিনের জন্য সেখানেও চলে যাই। আজ খবরটা কখন পেলে? সন্ধ্যে 6টা নাগাদ নিবারণ কাকু ফোন করেছিল, তবে আসার আগে বাবা চলে গেছে। অহনা আবার ফুঁপিয়ে উঠল। একটা কথা অহনা, অ্যাপারেন্টলি অজিতের মৃত্যুতে অস্বাভাবিক কিছু চোখে পড়ছে না। আমাদের যা বয়স, তাতে যে কোনো সময় ব্রেন বা হার্ট অ্যাটাক হতেই পারে। তোমার কাছে মৃত্যুটা আনন্যাচারাল লাগছে কেন? সেটাই তো আপনাকে বলতে চাইছি। বাবা কি নিয়ে রিসার্চ করছিলেন তা জানি না, বলেননি কখনো। তবে একটা কথা বলতেন, রিসার্চ সাকসেসফুল হলে সাংঘাতিক কাণ্ড হবে। কিছুদিন আগে হঠাৎ আমায় বললেন উনি ভয় পাচ্ছেন, কেউ বা কারা ফোনে শাসাচ্ছিল, রিসার্চের পেপার চাইছিল, না দিলে খুন করার হুমকি দিচ্ছিল। উনি কোথায় রিসার্চ করতেন? এই ফ্ল্যাটে?
না না, সে বেশ দূরের রাস্তা। সিকিমে গ্যাংটক থেকে যেতে হয়। বাবার কাছে শুনেছি খুব দুর্গম জায়গা, সেখানেই ল্যাবরেটরি বানিয়ে আসলে বাবার রিসার্চ মেটেরিয়াল বোধহয় ওই ক্লাইমেট ছাড়া পাওয়া যায় না। রিসার্চের সাবজেক্ট সম্পর্কে বাবা তোমায় একটুও বলেননি? না, বাবা বলতেন খুব কনফিডেন্সিয়াল, বলা যাবে না। নিবারণ কাকু অবশ্য বাবার সঙ্গেই থাকতো। কাকু, তুমি কি জানো কিছু এই ব্যাপারে? নিবারণ হাঁ করে আমাদের কথা শুনছিল, আস্তে আস্তে ঘাড় নাড়ল। না রে খুকি, বাবু শুধু কইতেন এ এক আশ্চর্য ওষুধ বার করছি রে, মানুষের বড় উপকারে লাগবে। তুমি তো জায়গাটা চেনো নিবারণ, আমাদের নিয়ে যেতে পারবে না? হ্যাঁ বাবু, গ্যাংটক থেকে আরো উত্তরে জাতি হয়, ভজকট সব নাম। ওই রকমই একটা গ্রাম পেরিয়ে একদম গহীন জঙ্গলের মধ্যে, জনপ্রাণী নেই ও তল্লাটে। ইতিমধ্যে বাইরের কনস্টেবলদের একজন এসে ওসির কানে কানে কি বলল। ওসি বললেন, একজন লোক ভেতরে আসতে চাইছে, বলছে এদের খুব পরিচিত। আসতে দিন। কয়েক মুহূর্তের মধ্যেই হন্তদন্ত হয়ে একজন গোলগাল চেহারার বয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। মাথায় চকচকে টাক, কামানো তেলতেলে মুখ, নাকের ওপর ছোট্ট একটা জড়ুল, চোখে রিমলেস সোনালি চশমা, দামি প্যান্ট শার্ট, হাতে বিদেশি কোম্পানির ব্রিফকেস, চোখে মুখে উদ্বেগ। আমাদের দেখে আরও থতমত খেয়ে গেলেন। পরক্ষণেই তার চোখ পড়ল অহনার ওপর। সঙ্গে সঙ্গে অহনা ফুঁপিয়ে উঠল। নোপানি আঙ্কেল, এত দেরি করে ফেললেন। अरे আমি তো কিছু খবরই পাইনি, এইখান থেকে ঘর যাচ্ছিলাম, সোচলাম আজ কুছ বাত হয়নি দাদার সঙ্গে, তো বাত করে যাই একটু, হাতে টাইম ভি ছিল। নিচে পুছতে আমি তো অবাক, এসব अचानक कैसे হয়ে গেল বেটি? যোগু মামা বললেন, বসুন বসুন, আপনার পরিচয়? ভদ্রলোক পার্স থেকে কার্ড বের করে এগিয়ে দিলেন। অহনা বলল, আঙ্কেল, ইনি হচ্ছেন বাবার রিসার্চ পার্টনার, নোপানি আঙ্কেল। পার্টনার? উনিও কি সায়েন্টিস্ট? জি नहीं, আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বলতে পারেন ও দাদা রিসার্চে আমি প্রমোটার ছিল, আমি ফাইন্যান্স করতো, রিসার্চের খরচ খরচা দিত। আমাদের চোখ গিয়ে পড়েছে নেম কার্ডটার উপর। অরুণ নোপানি, ম্যানেজিং ডিরেক্টর, তলায় গোটা চারেক কোম্পানির নাম। তাহলে তো আপনি অজিতের রিসার্চে সবটাই জানেন। কি নিয়ে রিসার্চ করছিল, কতদিন ধরে করছিল, একটু বলবেন? হ্যাঁ জরুর, ও দাদার সঙ্গে আমি 10 বছর অ্যাসোসিয়েটেড। দাদা রিসার্চ করছিল। একটু থামলেন, আমাদের মুখের দিকে তাকালেন। মামা বললেন, আপনি নিশ্চিন্তে বলতে পারেন মিস্টার নোপানি, আমি অজিতের বন্ধু সায়েন্টিস্ট জগবন্ধু মুখার্জি। অহনাই আমায় ফোন করে ডেকে এনেছে। ওর ধারণা ওর বাবাকে খুন করা হয়েছে। আর আমার ভাগ্নে অর্ণব ভট্টাচার্য, ইনিও আমাদের নিজেদের লোক, অনন্ত সরখেল। আর ইনি লোকাল থানার ওসি। আপনার কথা 5 কান হবে না। নোপানি স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন যোগুমামার দিকে। বললেন, হ্যাঁ জি, ওটাই আমাদের বহুত বড় ডর আছে। এখন দেশে যে সিচুয়েশন, স্পাই ভর্তি হয়ে গেছে দেশে, কোনো বাত চাপা থাকছে না। दादा रिसर्च छिलो कैंसर ड्रगेर ऊपर, उनका काम हो ही गया था और वो 2-3 महीना का काम बाकी था उनका। हमारा विश्वास सक्सेस हो तो, लेकिन আপনি কি জানেন অজিতকে হুমকি দেওয়া হচ্ছিল, রিসার্চ পেপার চাওয়া হচ্ছিল, না দিলে প্রাণের ভয় দেখানো হচ্ছিল? অহনা ঘাড় হেলালো। নোপানির মুখে যন্ত্রণা ফুটে উঠল। বললেন, না, আমাকে তো দাদা এই সব কিছু বলে নাই। देखिए कैसा दादार दिमाग, আমাকে বলে সঙ্গে সঙ্গে সিকিউরিটির ইন্তজাম করে দিতাম।
ব্যাপারটা সেন্ট্রাল সায়েন্স আর টেকনোলজি ডিপার্টমেন্টের ডিরেক্টর, আর্মি টপ মোস্ট অফিসাররা সব জানে। জানতেই তো হবে। যেখানে আমাদের ল্যাবরেটরি, ও জায়গা তো রেস্ট্রিক্টেড প্লেস আছে। রাইট ইউ আর। এই আশঙ্কার কথাটা অজিত চেপে গেল কেন? লস্ট কেস। আমাদের হিসাব খুব সিধা ছিল। দাদার সঙ্গে আমার রিটার্ন এগ্রিমেন্ট भी ছিল 50-50। सक्सेस হলে পেমেন্ট নিয়ে ও দওয়াইয়ের ফর্মুলা সেল করতাম। কোটি কোটি টাকা প্রফিট একদম पक्का था। नसीब 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 अपना नसीब ही खोटा निकला। दादा ही चले गलो, अब पैसा। মিস্টার নোপানি, আপনাকে ধন্যবাদ। অফিসার, আপনি ফ্ল্যাট লক করে দিন। অহনা, তুমি নিবারণকে আপাতত সল্ট লেকে নিয়ে যাও। হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। রাত কম হয়নি, ঘড়িতে 10:30। রাস্তাঘাট বেশ ফাঁকা, গাড়ি চলছিল বাড়ির দিকে। আমি বললাম, তুমি নিচে ওসির সঙ্গে কি কথা বলছিলে? আবার ফিরে আসতে হবে রাত 12টার পরে। ফ্ল্যাট সার্চ করতে হবে। অনন্ত সরখেল প্রায় 2 ঘন্টা বাকশূন্য ছিলেন। এতক্ষণ পরে হঠাৎ ঝুঁকে বললেন, স্যার, ওই লোকটা খুব গোলমেলে। কি? ওই যে নোপানি। কেন? আরে দেখলেন না কিরকম টাকার লোভ? ওর কথা থেকে বেরিয়ে এলো লাখ লাখ টাকা লোকসানের আফসোস। খুব স্বাভাবিক। ব্যবসাদার লোক, টাকা লাগিয়েছে, লাভ কিচ্ছু হলোই না, সবটা জলে গেল। দুঃখ হবে না? আহা, আপনি বুঝছেন না স্যার। চোখের চামড়া থাকবে তো। সবাই দুঃখে কাতর। সদ্য মারা গেছে লোকটি, এটা কি এসব বলার সময়? স্যার, আমার এক বন্ধু বলেছিল, আনি দুয়ানি দেখলেই সাবধান থাকবি, ওরা সিন্ধি, খতরনাক জাত। মুখে মিষ্টি হাসি, পিছনে ছুরি মারে। দূত মশাই, জাত টাত নিয়ে কি বাজে বকছেন? বাঙালিদের মধ্যে বাজে লোক নেই, অল বোগাস। টুকলু, এসটিডি বুথ দেখে গাড়ি থামা, দিল্লিতে ফোন করব। ঘুটঘুটে অন্ধকার, 1 হাত দূরেরও কিছু জিনিস দেখা যাচ্ছে না। আমার টর্চ একমাত্র ভরসা। জ্বলন্ত আলোর বৃত্ত আস্তে আস্তে ঘুরছে। মামা ফিসফিস করে বলছেন, আরেকটু বাঁদিকে, একটু নিচে, পেয়ে গেছি। খুট করে একটা শব্দ হলো। নিয়নের আলোয় ঝলমল করে উঠল ঘরটা। যোগু মামা পেছনের পুলিশ প্রহরীকে নিচু গলায় বললেন, আপনারা বাইরে থেকে তালা বন্ধ করে চলে যান, কাল ভোরে খুলে দেবেন, রাতে একটু অ্যালার্ট থাকবেন। বাইরে থেকে তালা বন্ধ করার শব্দ হলো। আমি বললাম, তুমি কি কাউকে এক্সপেক্ট করছো? অবশ্যই। যদি অহনার সন্দেহ সত্যি হয় তাহলে অপরাধী দেরি করবে না, আজই এই ফ্ল্যাটে হানা দেবে। কেন? রিসার্চ লাইব্রেরি তো সিকিমের জঙ্গলে। উফ টুকলু, বুদ্ধিতে একটু শান দে। ওখানে রিসার্চ হতো তো কি হয়েছে? অজিত কি ওখানে সব কাগজপত্র রেখে এসেছে নাকি? সঙ্গে নিয়ে এসেছে, এই ফ্ল্যাটেই আছে। অপরাধী চেষ্টা করবে সেসব আজই সরিয়ে ফেলতে, কারণ কাল সকালে পুলিশ গোয়েন্দারা আসবে, আবার সব খুঁজবে। অর্থাৎ আজ রাতে যদি কেউ এখানে হানা দেয়, তবে ধরে নিতে হবে অজিতবাবুর মেয়ের ধারণা ঠিক। শিওর। চল এবার কাজে নেমে পড়ি। বাঁদিকে শোয়ার ঘর, ডান দিকে আরেকটা বড় ঘর। ছোট একটা খাট পাতা, টেবিল, চেয়ার, বইয়ের আলমারি, এক কোণে আরেকটা ছোট টেবিলের উপর একটা কম্পিউটার। মামা দ্রুত কম্পিউটারের সামনে বসে পড়লেন, সুইচ অন করলেন। একটু পরেই খুশির সুরে বলে উঠলেন, বাহ, ইন্টারনেট কানেকশনও রয়েছে। আমি অবশ্য কম্পিউটার খুব একটা জানি না, দেখি যদি খুলতে পারি। খুলবে কি করে? পাসওয়ার্ড লাগবে যে। অটো ডায়ালার আইকনটা রয়েছে, তার মানে মেশিনে পাসওয়ার্ড দেওয়া আছে। ক্লিক করলে আপনা থেকেই কানেকশন হয়ে যাবে। তবে এখন দরকার নেই, আগে কম্পিউটারে দেখি কি কি পাওয়া যায়। যোগু মামা মাউস নিয়ে পুটপুট করে ক্লিক করে যাচ্ছেন। আমি ঝুঁকে দাঁড়িয়ে আছি। একটু পরে মাউস ছেড়ে হতাশ গলায় মামা বললেন, না,
MS-DOS লক করা রয়েছে, অর্থাৎ যা কিছু ইনফরমেশন ওর মধ্যে আছে। তাহলে উপায়? খুঁজতে হবে। এই ফ্ল্যাটেই কোথাও না কোথাও লেখা আছে। চল, শোয়ার ঘরেই ভালো করে খুঁজতে হবে। ড্রয়িং রুম পেরিয়ে আবার শোয়ার ঘরে ঢুকলাম। আলো জ্বাললাম। বুকটা ধরাস করে উঠল। ফাঁকা বিছানা, বেড কভারও নেই। এখানেই কিছুক্ষণ আগে পড়েছিল বিজ্ঞানীর নিষ্পন্দ দেহ। মামা চলে গেছেন স্টিলের আলমারির সামনে। চাবি দেওয়া ছিল না। হাতলে চাপ দিতে খুলে গেল। ভেতরের লকারের বাইরে চাবি ঝুলছে। টান দিতে লকারের পাল্লা হাট হয়ে গেল। ভেতরে ব্যাংকের পাসবই, চেক বই, কিছু খুচরো টাকা। মামা হাত ঢুকিয়ে দিলেন। 100 টাকার একটা সিল করা বান্ডিল সরিয়ে রেখে আবার হাত ঢোকালেন। একটা চ্যাপটা ওয়ালেট, মানি ব্যাগের চেয়ে আকারে বড়। একদিকে নোটপ্যাড, অন্যদিকে চেন টানা। চেনটা টানতেই অদ্ভুত দেখতে একটা চাবি নিচে পড়ে গেল। মামা কুড়িয়ে নিলেন। চাবিটার একদিকে পরপর কয়েকটা বোতাম। গোড়ার দিকটা অন্য চাবির মতো খাঁজ কাটা নয়, থ্যাবড়া। মামা মাথা দোলাতে শুরু করলেন। আমার দিকে তাকিয়ে বললেন, এটা কি জানিস? ইলেকট্রনিক চাবি। যদ্দূর মনে হয় ল্যাবরেটরি খুলবার ছাড়পত্র। আমি থ হয়ে দেখছি। এই যে বোতামগুলো দেখছিস, এখানে পাসওয়ার্ড আছে, সাংকেতিক নম্বর। এই চাবি ঢুকিয়ে ওই পাসওয়ার্ড টিপলে তবেই ল্যাবরেটরিতে ঢোকা যাবে। তার মানে উনি রিসার্চের ব্যাপারে চূড়ান্ত গোপনীয়তা জারি রেখেছিলেন। ইয়েস। দাঁড়া, এই নোটপ্যাডটা খুলে পড়া যাক। আচ্ছা মামা, এত গোপন ব্যাপার, অথচ আলমারিটাই খোলা। বন্ধ করার সময় পাননি তাই। বাইরে থেকে ফিরে লকারে কাগজপত্র, টাকা পয়সা ঢুকিয়েছেন। নিবারণ চা জল খাবার এনে দিয়েছে। খেতে খেতে হঠাৎ মগজে রক্তক্ষরণ, সেরিব্রাল অ্যাটাক, সব শেষ। মামা বলছেন আর নোটপ্যাডটার পৃষ্ঠা উল্টে যাচ্ছেন। এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বারগুলো, LIC পলিসি নাম্বার, মেয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট স্পেসিমেন সিগনেচার। আরে এই তো পেয়ে গেছি, কম্পিউটারের প্রাইমারি পাসওয়ার্ড। তার মানে নিশ্চয়ই লাস্ট বা সেকেন্ডারি পাসওয়ার্ড আছে। দেখি না। মামার মুখের রং ঘন ঘন বদলালো। আমি বললাম, ওই ইলেকট্রনিক চাবির পাসওয়ার্ড ওটাও নেই? দেখা যাক। চল প্রাইমারি পাসওয়ার্ড দিয়েই আগে খুলি। পাসওয়ার্ড টাইপ করতেই কম্পিউটার খুলে গেল। পরপর ফাইল সাজানো। মামা ক্লিক করছেন, পড়ছেন, আবার নতুন ফাইলে যাচ্ছেন। কত রাত হলো? বাপরে, 3টে বাজে। আমার চোখ জুড়ে আসছে ঘুমে। কম্পিউটারের সামনে বসে ফাইল পড়ার ধৈর্য আমার নেই। কিরে, ঘুমিয়ে পড়লি? অনেক দূর থেকে যেন মামার গলা। আমি ধর্মর করে উঠে বসে ঘুমের তারসে চেঁচিয়ে উঠেছি। কি বলছো? থান কাল ভুলে আমার এই চেঁচিয়ে ওঠায় সর্বনাশ হয়ে গেল। নিস্তব্ধ ফ্ল্যাটের বাইরে দুদ্দার পায়ের শব্দ, কেউ ছুটে পালাচ্ছে। ততক্ষণে আমি সম্বিত ফিরে পেয়েছি। মামার আগেই আমি ছুটে গেলাম ফ্ল্যাটের দরজার কাছে। পায়ের শব্দ দ্রুত মিলিয়ে যাচ্ছে। হ্যাঁচকা টানে দরজা খুলতে গেলাম, তারপরেই মনে পড়ল দরজায় তো বাইরে থেকে তালা ঝুলছে। মামা ছুটে গেছেন শোয়ার ঘরের জানলার কাছে। জানলা খুলে দুজনেই ঝুঁকে পড়লাম নিচের রাস্তায়। একটা মারুতি ভ্যান স্টার্ট হয়ে গেছে, নিমেষে মিলিয়ে গেল অন্ধকারে। যোগু মামা আমার পিঠ চাপড়ে দিলেন। এত আপসেট হওয়ার কিছু নেই রে, আমারই দোষ। দেখছি তুই ঘুমোচ্ছিস, না ডাকলেই পারতাম। আর আসল দোষী পুলিশের সেপাই দুটো, পই পই করে ওদের বলে দিলাম। যাকগে, গতস্য শোচনা নাস্তি। আয় আমার সঙ্গে। কম্পিউটার চালু আছে। মামা ক্লিক করে দেখালেন, এই দেখ, চাবির পাসওয়ার্ড পেয়ে গেছি। আমি দেখলাম স্ক্রিনে পরপর 4টে সংখ্যা ফুটে উঠেছে। কিন্তু রিসার্চের মূল ফাইলে ঢুকতে পারিনি। এই যে লেখা আছে সিক্রেট ফোল্ডার 1, 2, 3, এগুলোর মধ্যেই সব ডাটা ঢোকানো আছে। তবে যা পেয়েছি তাও কিছু কম নয়। আমি জিজ্ঞাসু চোখে তাকালাম। ক্যান্সার ড্রাগ নিয়ে রিসার্চ করছিল, তা তোর প্রমোটার নোপানির কাছেই শুনেছিস। কতগুলো গাছের নাম এখানে আছে, তবে কোন গাছের নির্যাস নিয়ে কাজ করছিল সেটা লেখেনি। তাছাড়া
মামা একটু থেমে সিগারেট ধরালেন, বললেন, তাছাড়া কম্পিউটারে ওর লেখা ডায়েরি পেয়েছি। প্রায় রোজই লেখার অভ্যেস ছিল। গোড়ার দিকে ডায়েরিতে কিভাবে কাজ শুরু করছে, সরকারি অনুমতি, কোম্পানির সঙ্গে যোগাযোগে ওই দুর্গম জায়গায় কিভাবে ল্যাবরেটরি তৈরি হলো, অত্যাধুনিক যন্ত্রপাতি আনলো বিদেশ থেকে, এইসব আছে। মেয়ের কথাও আছে। সময় দিতে পারিনি, মেয়েটি একটু বেয়ারা স্বভাবের হয়ে গেছে, তার জন্য দুঃখ। নিবারণের কথাও লিখেছে মাঝে মাঝে। ডায়েরির শেষ দিকে কাজ প্রায় শেষের মুখে, সাফল্যের আনন্দ উত্তেজনায় পারদ চড়ছে, অন্যদিকে আবার আতঙ্ক ঘিরে ধরছে, কাউকে বিশ্বাস করতে পারছে না। যেমন লিখেছে, এই 2-1 দিনের মধ্যে উনি ডায়েরি লেখেননি? হ্যাঁ, পরশু লিখেছে। আমার সব কাগজপত্র পুড়িয়ে দিলাম, যা আছে ওই কম্পিউটারে। সেকেন্ডারি পাসওয়ার্ড দিয়ে লক করে দিয়েছি। আমি ছাড়া কেউ খুলতে পারবে না। যদি ভুলে যাই, নিজের সন্তানের চেয়ে প্রিয় আর কি আছে? আমি ভাবলাম মেয়ের নাম দিয়ে পাসওয়ার্ড করেছে, নামটা ইংরেজিতে টাইপ করলাম, হলো না। পাসওয়ার্ড 6 ডিজিট, 6 অক্ষরের, অহনা 5 অক্ষরের। এখন কি করবে ভেবেছ? আর কি করব, কি বা করার আছে? কপালে ছোটা লেখা আছে, বুঝলি। দেরি করা যাবে না, কাল গ্যাংটক রওনা হতে হবে। চতুর্দিক ধুলোয় ধুলো, ঝাপসা। ঘর ঘর করতে করতে হেলিকপ্টার পায়ে ভর দিয়ে মাটিতে নামল। আস্তে আস্তে মাথার ব্লেড দুটো থেমে গেল, ইঞ্জিন বন্ধ হলো। ধুলো থিতিয়ে আবার সব পরিষ্কার হয়ে গেল। গ্যাংটকে এর আগেও এসেছি, সেই বড় পায়ের খোঁজে। সেবার যোগুমামার সঙ্গে গেছিলাম পশ্চিমে রা বাংলার দিকে, তবে আকাশপথে এই প্রথম। এবারের যাত্রাটা সবটা আকাশে। দমদম থেকে বাগডোগরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে, সেখান থেকে 5 সিটের হেলিকপ্টারে। হেলিকপ্টার মাটিতে স্পর্শ করতেই পাশ থেকে অনন্ত সরখেল ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। কি হলো? কিছু না। হোয়াট আ ফ্রিল! ফ্রিল মানে? ছি টুকলু, তুমি ফ্রিল মানে জানো না? হ্যাঁ, উত্তেজনার অনুভূতি। সে তো থ্রিল। উফ, ফ্রিল নাকি? অনন্ত সরখেল স্মার্টলি বললেন, হয় হয়, ফিলিং আর থ্রিল পাঞ্চ করো, ব্যাস ফ্রিল। ভেরি সিম্পল, বুঝলে? এসব মড ইংলিশ। যাকে, তা তুমি এর আগে কখনো হেলিকপ্টারে চড়েছো? না। আপনি? আমিও না। উনি বাপ, খালি ভেবেছিলুম এই রে, পাকা দুটো বন্ধ হয়ে গেল, সব শুদ্ধ ভেঙে পড়লো। চারপাশ খোলা, উঁচু উঁচু পাহাড়গুলোর মাথা টপ করার সময় তো মনে হচ্ছিল এই বুঝি ধাক্কা লাগলো। বাপরে বাপ, ওহ, আধ ঘন্টা যা কাটালুম। তার মানে আপনি কিছুই এনজয় করেননি? আকাশ থেকে এমন অসাধারণ প্রকৃতি, পাহাড়, জঙ্গল, নদী কিছুই দেখতে পাননি? আরে দেখবো না কেন, দেখেছি, আলবাত দেখেছি। তবে হ্যাঁ, সত্যি কথা, ভয় কাঁটা হয়ে গিয়েছিলুম বাপ। মাঝে মাঝে অবশ্যই একটু অন্যরকমও ভাবছিলুম, এই আমি যদি মন্ত্রী হতুম। হ্যাঁ, মন্ত্রী টন্ত্রীরা তো দেখি যখন তখন হেলিকপ্টারে ওড়ে, এদিক ওদিক যায় বক্তিমে দিতে, তখন মনে বেশ সাহস। অনন্তবাবুর কথা শেষ হলো না। হেলিকপ্টারের দরজা খুলে গেছে। একজন মিলিটারি অফিসার এগিয়ে এসেছে। হ্যালো, ডক্টর মুখার্জি। ইয়েস। অফিসার হাত বাড়িয়ে দিল। গ্ল্যাড টু মিট ইউ স্যার, আই এম কর্নেল মনপ্রীত সিং। যোগুমামা হ্যান্ডশেক করলেন। কর্নেল সিং বললেন, আপনাদের জন্য গাড়ি নিয়ে এসেছি, আসুন। দিল্লি থেকে 2 জন অফিসারও এসেছেন, গেস্ট হাউসে আপনাদের জন্য অপেক্ষা করছেন। প্লিজ কাম। 4 জন একটু দূরে দাঁড়িয়ে থাকা আর্মির জিপে উঠে বসলাম। নিবারণ আমাদের সঙ্গেই এসেছে। চায়ের কাপে চুমুক দিয়ে যোগুমামা বললেন, কর্নেল সিং, আপনি তো ডক্টর পাল চৌধুরীকে খুব ক্লোজলি দেখেছেন। আপনার সঙ্গে ওনার প্রায় রেগুলার যোগাযোগ ছিল, আপনি বলুন। হ্যাঁ, ভেরি স্যাড ইনসিডেন্ট। আমি তো শুনে প্রথমে বিশ্বাসই করিনি। চমৎকার মানুষ ছিলেন। আমি প্রায় ওনার ফরেস্টের ডেরায় যেতাম, অনেক গল্প করতেন। বলতেন মেডিকেল সায়েন্সে ভারতবর্ষে যা রিসোর্স আছে অন্য কোথাও নেই, কিন্তু আমাদের অপদার্থতার জন্য সবই নাকি বাইরে চলে যাচ্ছে।
ওর ফিনান্সিয়াল প্রমোটার অরুণ নোপানিকে চিনতেন? চিনতাম। উনি বেশি আসতেন না, আর তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল ডক্টর পাল চৌধুরীকে ফুল সিকিউরিটি দেওয়ার। 24 ঘন্টা আমাদের ফোর্স পাহারায় থাকতো, এখনও আছে। ফোর্স কি বাইরে থাকতো? হ্যাঁ, ল্যাবের মেন গেটে উনি ইলেকট্রনিক্স চাবি লাগিয়েছিলেন, তার নম্বর উনিই জানতেন। অন্য কেউ ওর অ্যাবসেন্সে ঢুকতে পারতো না ভিতরে। চাবির ডুপ্লিকেট নোপানি বা আর কারো কাছে ছিল কি? মনে হয় না, উনি আমায় সেরকমই বলেছিলেন। এখন সেটাই সমস্যা, কি করে যে ল্যাবে। অসুবিধে হবে না, চাবিটা আমার সঙ্গেই আছে, অজিতের ফ্ল্যাটে ছিল, গোপন নাম্বারটা উদ্ধার করা গেছে। একটা কথা কর্নেল, অজিত কি ওখানে একা থাকতো? না না, আপনাদের সঙ্গে যে লোকটি এসেছে সেই বেশিরভাগ সময় সঙ্গে থাকতো। তাছাড়া লোকাল একটি ছেলেও সবসময় ওখানে থাকতো। লোকাল মানে গ্যাংটকের ছেলে? না স্যার, ওই এলাকারই বাসিন্দা, তিব্বতী। এখানে বলে লাচুংবা। লাচুং গ্রামেই ওর বাড়ি। ডক্টর এলে আমরা খবর পাঠাতাম, তখনও চলে আসতো। ছেলেটা কেমন? খুবই সাদাসিধে। আসলে পাহাড়ি আদিবাসীরা ওরকমই হয়। আপনি নিজেই কথা বলে দেখবেন, যাবেন তো নিশ্চয়ই? শিওর। যোগুমামা তাকালেন দিল্লির 2 অফিসারের দিকে। এবার আপনাদের সঙ্গে একটু কথা বলি। অজিত কাজ শুরু করার আগে আপনাদের দপ্তরে নিশ্চয়ই প্রজেক্ট প্রোফাইল জমা দিয়েছিল, সেই ফাইলটা সঙ্গে এনেছেন? সুরেশ যাদব ও সঞ্জীব মালহোত্রা মামার কথা একটু মুখ চাওয়াচাওয়ি করলেন। তারপর মালহোত্রা আমতা আমতা করে বললেন, হ্যাঁ স্যার, এনেছি। তবে যোগুমামা স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকালেন। মালহোত্রা মুখ নিচু করলেন, কুণ্ঠিত গলায় বললেন, এক্সট্রিমলি সরি স্যার, শুরুর ইন্ট্রোডাকশন ছাড়া বাকি পৃষ্ঠাগুলো নেই। অথচ আপনি ফোন করার পর দিন আমরা ভল্ট থেকে ফাইলটা বের করি, সব ইনট্যাক্ট ছিল। নিয়ে আসবো বলে চাপ দিয়ে আলমারিতে রেখেছিলাম, কি করে বা। যোগুমামা সহসা যেন জ্ঞান হারালেন, প্রবল রাগে চেঁচিয়ে বললেন, নো 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 এক্সকিউজ, ওয়ার্থলেস পিপল। যেটা আছে সেটাই দিন, হয়তো ওটুকুও। এই সময় চোখে পড়ল জানলার সারসির ওপারে অনন্ত সরখেল হাত নেড়ে আমায় ডাকছেন। সরকারি গেস্ট হাউস, চমৎকার একটা টিলার ওপর বাংলো প্যাটার্নের একতলা বাড়ি, দারুণ সাজানো গোছানো। বাইরে অনেকখানি সবুজ লন, 4টে শোয়ার ঘর, ঠিক মাঝখানে বেশ বড় ড্রয়িং কাম ডাইনিং রুম। ওইখানেই কথাবার্তা চলছিল। অনন্ত সরখেল অবশ্য প্রথম থেকেই বাইরে। কি ব্যাপার? অনন্তবাবু মুখে তর্জনী ঠেকিয়ে বললেন, এসো। লন যেখানে শেষ হয়েছে সেখানে ছোট্ট গ্রিল গেট, তারপর সিঁড়ির ধাপ নিচের রাস্তা পর্যন্ত। ধাপে বসে 2 জন লোক নিজেদের মধ্যে কথা বলছে। ওই দেখো, স্পাই আড়ি পেতে আমাদের কথা শোনার জন্য এসেছিল। আমায় দেখে এখানে এসে অপেক্ষা করছে, নির্ঘাত চিনে। চীনা? কি করে বুঝলেন? ভাষা শুনে। শোনো, তুমিও বুঝতে পারবে। কান খাড়া করলাম। চীনা ভাষার বিন্দু বিসর্গ জানি না, তবে মনে হলো অনন্তবাবু ঠিক বলছেন। ব্যাস, অনন্ত সরকেল তেতে গেলেন, বেশ জোরে জোরে বললেন, বুঝলে টুকলু, এই চিনেগুলোকে দেখলেই আমার গা পিত্তি একেবারে চলে যায়। জাত খচ্চর, চোখ মুখ দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। ইচ্ছে করে সবকটাকে লাথি মেরে দূর করে দিই। আমি হকচকিয়ে গেছি। হে কি কাণ্ড! হঠাৎ আমাদের চমকে দিয়ে চীনাদের একজন উঠে দাঁড়ালো, বলল, এক্সকিউজ মি, আমাদের কি তো বলতেন? সর্বনাশ, এই যে বাংলা জানে। আমি তো তো করতে করতে বলি, না মানে আমরা মানে ঠিক। দেখুন মিস্টার, আমি শান্তিনিকেতনে পড়তি। ইনি আমার ফাদার হোমল্যান্ড থেকে এসেতেন, এখানে বেড়াতে এসেছি। তখন থেকে দেখছি এই লোকটা আমাদের ওয়াচ করতে, তারপর আপনাকে এনে। সরি সরি, এক্সট্রিমলি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে ওনার মাথায় মানে। আমি ইশারায় দেখালাম। অমনি অনন্ত সরখেল রেগে উঠলে, এই টুকলু, কি যাতা বলছো? ঠিকই বলছি, চলুন ভেতরে চলুন। প্রায় টেনে হিঁচড়ে নিয়ে এলাম। এরকম অবস্থায় আগে কখনো পড়িনি। আর একটু হলে কেলেঙ্কারি বেঁধে যেত। করিডোর দিয়ে ঢোকার মুখে দেখা হলো ওদের সঙ্গে। গম্ভীর মুখে অফিসার 2 জন বেরোচ্ছেন, পেছনে কর্নেল আর যোগুমামা।
কর্নেল বললেন, এখন চলি ডক্টর, কাল শার্প 6টায় গাড়ি নিয়ে আসছি, বাই। স্যার। মামা দাঁড়িয়ে পড়লেন। কর্নেল প্রায় ছুটতে ছুটতে কাছে চলে এলেন, বললেন, জিজ্ঞেস করতে ভুলে গেছি স্যার, পোস্টমর্টমে কি পাওয়া গেল? যা সন্দেহ হয়েছিল তাই, সেরিব্রাল অ্যাটাক। ব্রেনে একটা টিউমার হয়েছিল, সেটা ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বায়োপসিতে দেখা গেছে ম্যালিগন্যান্ট টিউমার, ব্রেন ক্যান্সারও বলতে পারেন। ক্যান্সার? বড়ি তাজ্জব কি বাত, ব্রেনে টিউমার হলো, সেটা আবার ম্যালিগন্যান্ট। উনি কিছু বুঝলেন না? অ্যাটলিস্ট মাথায় তো মাঝে মাঝে যন্ত্রণা হবে, তখন তো সিটি স্ক্যান করলেই ধরা পড়ে যেত। উনি এতদিন অকারণে এসব চেপে রাখলেন, টিউমার তো আর রাতারাতি গজায়নি। ঠিকই বলছেন কর্নেল, অজিতের মৃত্যু ইজ আ বিগ পাজল। এই তো ভালো লেগেছিল হাওয়ার মতন লতায় পাতায়, এই তো। আমরা ফোদাং এসে গেছি, এখানেই লাঞ্চ ব্রেক নেব, তাই তো কর্নেল? অনন্তবাবু নতুন গান জুড়তেই আমি তড়িঘড়ি বলে উঠলাম, উফ, আর পারা যাচ্ছে না। সেই সকালে গ্যাংটক ছাড়ার পর থেকে শুরু হয়েছে অনন্ত সরখেলের নন স্টপ ধামাকা। সব রবীন্দ্রসঙ্গীত, তবে কোনোটাই পুরোপুরি রবীন্দ্রনাথের নয়। অনন্ত সরখেলের নিজস্ব ভাষা সুর জুড়ে এক জগা খিচুড়ি। কিছু বলারও উপায় নেই। বরাবর দেখেছি প্রকৃতির কাছে এলেই অনন্তবাবুর এই সাংস্কৃতিক ভাব এসে যায়। আমি প্রথম চোটে থামাতে গেছিলাম, উনি সিধে যোগু মামাকে বলেছেন, স্যার টুকলুটা বড্ড করছে, মন খুলে গাইতেই দিচ্ছে না। আমি কি খুব খারাপ গাইছি স্যার? যোগু মামা সামনে থেকে বলেছেন, না না, গান গান, মন্দ কি? টুকলু, ভালো না লাগলে কানে তুলো গুঁজে থাক। তারপর থেকে ওই দাঁত মুখ এঁটে বাইরের দিকে তাকিয়ে আছি। সত্যি তুলনাহীন নিসর্গ। একদিকে পাহাড়, অন্যদিকে খাদ, সাপের মতো এঁকে মেঁকে গেছে অন্য পথ। কত রকম পাহাড়, কত সবুজ, কত রকম ঝর্ণা, খাদের মধ্যে দিয়ে পাক খেয়ে খেয়ে উঠছে কুয়াশার কুণ্ডলী। মেঘ ঘিরে ধরছে পাহাড়কে, কোথাও মেঘলা ছায়া, কোথাও হলুদ রোদ্দুর। পাক খেতে খেতে 4 হুইলার মাহিন্দ্রা জিপ উঠছে নামছে, ঝনঝন শব্দ তুলে লোহার সেতু পেরোচ্ছে। নিচে সগর্জনে বয়ে যাচ্ছে তিস্তারি কোনো শাখা। কখনো পার হচ্ছি জলপ্রপাতের গা ঘেঁষে, ফেনিল জলবিন্দু আমাদের গায়ে উড়ে আসছে। পথের ধারে রক্ষী বাহিনীর সাবধানবাণী, আস্তে গাড়ি চালাও। আজ সকালে বেরোতে কিছু দেরি হয়ে গেছে। কর্নেল সিং এলেন 7টায়, তখনও আমরা রেডি হতে পারিনি। সব গোছগাছ করে আমরা রওনা হয়েছি 8টায়। পেছনের জিপে রয়েছেন ফৌজি নিরাপত্তারক্ষীরা। এই জিপে আমরা, নিবারণ এবং কর্নেল মনপ্রীত সিং। মাঝে ফেন্সিংয়ে একটু চা খেয়েছি। তখন ঠিক ছিল সোজা মঙ্গনে গিয়ে লাঞ্চ করব, কিন্তু মাঝে ধস নেমে রাস্তা এত খারাপ হয়ে গেছে, ফোদাং পৌঁছতে 11:30 বেজে গেল। সুতরাং আমাদের স্কেডিউল চেঞ্জ করতে হয়েছে। ছোট্ট জায়গা ফোদাং, পাহাড়ের গায়ে ঝুলে থাকা কিছু কাঠের বাড়ি, বাঁ দিকে সমতল একটু জায়গা জুড়ে পরপর খাওয়ার হোটেল, পান, বিড়ি, স্টেশনারি দোকান। আমাদের আগে কয়েকটা গাড়ি, মারুতি ভ্যান, টাটা সুমো, মাহিন্দ্রা জিপ, ট্যুরিস্ট বোঝাই। কর্নেল বললেন, এরা সবাই ইয়ুংথাং বা লাচেন বেড়াতে যাচ্ছে। চুংথাং থেকে এই পথটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা গেছে লাচেনের দিকে আর অন্যটা লাচুং। আমরা দ্বিতীয়টা ধরব। কর্নেল মনপ্রীত সিং শেষ হোটেলের দিকে এগিয়ে গেলেন। 2 গাড়ি মিলিয়ে আমরা 11 জন। মালিক যেভাবে উঠে দাঁড়িয়ে সেলাম জানালো, বুঝলাম এই হোটেলের খুব পরিচিত খদ্দের। খাবারের মান এবং স্বাদ দুটোই খারাপ। শুটকো চিকেনের পেঁয়াজ জিরে বাটা ঝোল দিয়ে ভাত মাখছি। পাশে অনন্ত সরখেল নাক মুখ সিট করছেন। ওনার অবস্থা দেখে কর্নেল হেসে ফেললেন। সব হোটেলেরই খাওয়া একই বাবুর্চি। বাইরে আরেকটা গাড়ির শব্দ। 3 জন লোক হন্তদন্ত হয়ে এসে ঢুকলো। कुछ जगह खाली है? हाँ हाँ उधर बैठ जाइए। পাশ থেকে অনন্ত সরকেল খচ করে আমাকে চেপে ধরলেন। ঘাড় ঘুরিয়ে দেখলাম কালকে সেই চীনা 2 জন। তৃতীয় জন মনে হয় ভারতীয়, মোটা সোটা, ফর্সা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সানগ্লাস, মাথায় সাহেবি টুপি। 3 জন বাঁ দিকে বেসিনের দিকে এগোচ্ছে, হাত ধোবে। হঠাৎ মোটা মতন লোকটা ঘুরে আমাদের দিকে এগিয়ে এলো। যোগু মামার সামনে দাঁড়িয়ে চোস্ত ইংরেজিতে বলল, এক্সকিউজ মি,
আপনাকে চেনা চেনা লাগছে। লাগবেই তো, লাগবেই তো। অনন্তবাবু বিগলিতভাবে বলে উঠলেন, উনি কি যে সে মোক্ষম চিমটি কেটেছি। সরি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়? হর্ষ বগুলা। না, এই নামে আমি কাউকে চিনি না। হর্ষ মাথা নাড়তে নাড়তে বেসিনের দিকে চলে গেলেন। কর্নল, লাচেনে কোন টুরিস্ট স্পট? ছোপতা ভ্যালি। লাচুং থেকে যেমন ইউমথাং বা ইউমেসাডাং, সবকটা জায়গায় গ্র্যান্ড। আমি কাশ্মীরেও পোস্টেড ছিলাম, তবে সিকিমের সিনসিনারি কিন্তু কাশ্মীরের সঙ্গে পাল্লা দিতে পারে। আমাদের কি আর যাওয়া হবে? মনে হয় এই যাত্রায় হবে না, তবে এখনো পর্যন্ত যা দেখলেন তাই বা। আরে, এঁটো হাতে লাফ মেরে উঠে গেলেন বাইরে। কি হলো? আমরা পেছন পেছন। মামা চতুর্দিকে তাকাচ্ছেন। কোথায় কোথায় গেল? রাস্তার ওপারে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা একটা সাদা টাটা সুমো স্টার্ট দিচ্ছে। বলে উঠলাম, ওই যে ওই যে। গাড়িটা পাহাড়ের বাঁকে অদৃশ্য হওয়ার আগেই তিনজনকে স্পষ্ট দেখা গেছে, দুই চীনা এবং হর্ষ বাগলা। মামা ছুটে গেছেন আমাদের জিপের দিকে, পরক্ষণেই চেঁচিয়ে উঠেছেন, কর্নেল, সর্বনাশ হয়ে গেছে। আমরা সবাই পাশে এসে দাঁড়িয়েছি। কি হয়েছে? আমার সাইড ব্যাগ নেই। ও শিট! আপনার লোকজন এত ইরেসপন্সিবল। গাড়ির দরজা লক ছিল না। ওই ব্যাগেই আমার সর্বস্ব ছিল। ওই চাবিটা ছিল। চাবি? হ্যাঁ, চাবি, ইলেকট্রনিক্স কি, সেই সঙ্গে ফাইল, আমার ল্যাপটপ, কম্পিউটার, ফ্লপি, সব। লোকগুলোকে দেখেই তখন সন্দেহ হয়েছিল কেন যে কেউ মারা যাবার মতো পরিবেশ তৈরি হয়েছে। ফৌজি ড্রাইভার এবং অন্যেরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। কর্নেলি সবচেয়ে আগে সামলে নিলেন কয়েক মুহূর্ত। বললেন, ওকে ওকে স্যার, হারি আপ। ব্যাটালিয়ন, হারি আপ, উইল ফলো দেম, হারি আপ। আমাদের যাত্রার পরের অংশের বিবরণ দেওয়া আমার পক্ষে প্রায় অসাধ্য। এতক্ষণে কত দূরে চলে গেছে সাদা টাটা সুমো কে জানে। তারই উদ্দেশ্যে ধাওয়া করলো আমাদের জিপ দুটো। আঁকা বাঁকা চড়াই উতরাই পাহাড়ি পথ পেরিয়ে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে জিপ। এক চুল এদিক ওদিক হলেই আমরা ছবি হয়ে যাব। অনন্ত সরখেল চোখ বুজে সামনে রড চেপে ধরেছেন। কারোর মুখে কথা নেই। মামা একের পর এক সিগারেটে টান দিচ্ছেন। ওদিক থেকে হঠাৎ হঠাৎ ছুটে আসছে গাড়ি। ঝাঁকুনি দিয়ে জিপ ব্রেক করছে, আবার ছুটছে। ওদের ধরতেই হবে। ওই যে ওটাই তো। মামা আঙুল তুললেন। পাকদণ্ডী পথ, অনেকখানি উঁচুতে ফিতের মতো দেখা যাচ্ছে। ছোট্ট খেলনার মতো সাদা সুমো। একটু একটু করে গাড়িটা বড় হচ্ছে, মাঝে মাঝে হারিয়েও যাচ্ছে পাহাড়ের বাঁকে। আবার দেখা যাচ্ছে চোয়াল শক্ত করে ড্রাইভার, জিপ ছুটছে ঝড়ের গতিতে। পারবো, ওদের ধরতে পারবো। ঠিক এই সময় বিপর্যয়। কর্নেল চেঁচিয়ে উঠলেন। দূর থেকে দেখা গেল রাস্তার উপর পাথরের বড় বড় চাঁই গড়িয়ে পড়ছে। পাহাড় থেকে ধস নামছে, ধোঁয়া উঠছে অল্প অল্প। রাস্তা বন্ধ। ব্রেক ব্রেক! মাই গড, ওরা জিলোটিন স্টিক চার্জ করেছে পাহাড়ে, ল্যান্ডস্লাইড করে দিয়েছে। साहब, ड्राइवरेर কথায় তাকালাম। साहब, और एक रास्ता भी है, इमरजेंसी रोड, लेकिन बहुत खराब है, जाएंगे? কি লাভ, সে তো ঘুরপথ হবে। नहीं साहब, शॉर्टकट, लेकिन पूरा चढ़ाई। ठीक ठाक चलने से पहले पहुंच सकते हैं। ट्राई करेगा साहब? चलो। কিন্তু এ রাস্তা, এ কোনো রাস্তাই নয়। ঘন জঙ্গলের মধ্যে পায়ে হাঁটার সুড়ি পথ দিয়ে চড়চড় করে উঠছে জিপ। আলগা মাটিতে চাকা হরকাচ্ছে। জিপ টলমল করে উঠছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। নিঃশ্বাস বন্ধ করে প্রহর গুনছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সর্বাঙ্গ টন টন করছে, মাথা ঝিমঝিম করছে। আর কতক্ষণ? কোথায় রাস্তা? অনেকটা উঁচুতে পাথরের বাঁধানো স্ল্যাব উকি মারছে। জঙ্গল পাতলা হয়ে আসছে। এসে গেলাম। গো গো শব্দ করতে করতে জিপ দুটো উঠে এলো একটা রাস্তায়। ওহ, এই কনকনে শীতেও শরীর ঘামে জবজব করছে, অবশ লাগছে। এই পথটা পাহাড়ি হাইওয়ের মতোই, তবে আরেও মসৃণ নয়। পিচ পড়েনি, পাথরের নুড়ি চড়ানো। এই রাস্তাটা কি নতুন? हाँ साहब, ये नया रास्ता है, आर्मी के लिए बना रहा है, और थोड़ा सा आगे जाके वो मेन रास्ता से मिलेगा। এতক্ষণ অনন্ত সরখেলের দিকে নজর দিতে পারিনি। সামনে রড চেপে চোখ বুজে আছেন। ঘুমোচ্ছেন নাকি? কানে কানে বললাম, একটা গান হবে নাকি? দেখ,
চ্যাংড়ামি, পৌঁছলে বলো। এই পথটাও কম বিপজ্জনক নয়। হঠাৎ হঠাৎ এত সরু হয়ে গেছে আর এমন বড় বড় গর্ত, জিপ হেলে পড়ছে। বাঁদিকে কয়েক হাজার ফুট খাদ। হঠাৎ শরীর হিম হয়ে গেল। ডান দিকের পাহাড়ের খানিকটা অংশ বিপজ্জনকভাবে ঝুলে এসেছে। ঝর্ণার জলের সঙ্গে কালো থকথকে কাদা নেমে এসে পথের ওপর পুরু হয়ে জমেছে। ঠিক ওই জায়গাতেই রাস্তা 90 ডিগ্রি বাঁক নিয়েছে। আমাদের গাড়ির গতি কমে এলো। ড্রাইভারের চোয়াল আরও কঠিন। ফচফচ করে কাদা ছিটকচ্ছে, টায়ার পিছলে যাচ্ছে, স্টিয়ারিং কাজ করছে না। ওহ, বাঁদিকে অতল স্পর্শী খাদ। প্রায় 10 মিনিট লেগে গেল ওইটুকু জায়গা পেরোতে। এবার রাস্তা ঢালু, জিপ ছুটল ঝড়ের বেগে। অল্প সময় দেখা গেল পাশ দিয়ে এসে মিলেছে হাইওয়ে। মূল সড়কে এসে পড়লাম। এখনো সেই সাদা টাটা সুমো চোখে পড়েনি। ড্রাইভার আবার ভয়ানক স্পিড তুলে দিয়েছে। পরপর পেরিয়ে যাচ্ছি ছোট ছোট জনপদ, সিংঘিক, রং। এসে পড়লাম মঙ্গল, উত্তর সিকিমের জেলার সদর। দোকান, বাজার, অফিস জমজমাট। ড্রাইভার বলল, यहीं रुकेगा साहब? नहीं, चलो। অনেকগুলো চোখ আতিপাতি করে খুঁজছে সেই সাদা টাটা সুমোকে। একেই বলে তীরে এসে তরি ডোবা। বেলা 3টে। সূর্য পশ্চিম দিকে ছুটছে আর ঘন্টা দুয়েকের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। আমরা নির্বাক দাঁড়িয়ে আছি চুংথাং থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। ডান দিকের খাড়া পাহাড় থেকে সগর্জনে ঝাঁপিয়ে পড়ছে জলপ্রপাত। খরস্রোতা বয়ে যাচ্ছে হাইওয়ের ওপর দিয়ে। ওই স্রোতের ওপর দিয়ে যাওয়া মানে চাকা পিছলে যাবে, গাড়ি ছিটকে পড়বে নিচে। কর্নেলের ধারণা এই পরিস্থিতি তারাই তৈরি করেছে, যাদের পেছনে আমরা ধাওয়া করে চলেছি। জলের সেই উৎসমুখ এবং যেখানে এসে পড়েছি সেই 2 জায়গার পাথর বোল্ডার ফাটিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। তার ফলে ঝর্ণা রূপ নিয়েছে জলপ্রপাতের। তোরে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে ওরা রীতিমতো প্রিপেয়ার্ড। 100%। ওরা এখন ফেরুশাস। বুঝতে পেরেছে আমরা বিষয়টা বুঝে ফেলেছি। কর্নেল, অনন্তবাবু আর আমি বসে আছি একটা পাথরের স্ল্যাবের ওপর। মামা অস্থিরভাবে ঘোরাঘুরি করছেন। জিপের মধ্যে অঘরে ঘুমোচ্ছেন নিবারণ। ফৌজিরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। লাচুংয়ের দিক থেকে আসা গাড়িগুলো ওপারে দাঁড়িয়ে আছে। কয়েকটা মুখ ঘুরিয়ে ফিরে গেছে চুংথাঙে। বাকিরাও যাবে। আমরা কি করব? কর্নেল মাথা হেলিয়েছেন। ইতিমধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করেছেন আর্মির বেস ক্যাম্পে। আর্মি আসছে। রাস্তা ঠিক হতে প্রায় ঘন্টাখানেক। কিভাবে ঠিক করবে? যেখানে প্রচণ্ড তোড়ে জল এসে পড়েছে তার আশেপাশের পাথরগুলোকে ফাটিয়ে স্তূপ করে জলের ওপর ফেলবে। তাতে জলের গতি কমে যাবে। কয়েকটা ফৌজি গাড়ি শাঁ শাঁ করতে করতে এসে পড়ল। গাঁইতি, শাবল, লম্বা লম্বা স্টিক নিয়ে দলে দলে জওয়ান নেমে পড়ল। হঠাৎ যোগু মামা এগিয়ে গেলেন। বললেন, চটপট আপনার ফোন বের করুন। কর্নেল ফোন বের করলেন। এটা ঠিক সাধারণ মোবাইল নয়। শহরে থাকলে আমরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করি, বাইরে চলে এলে এটা স্যাটেলাইট টেলিফোন হিসেবে কাজ করে। একই কথা। অজিতের ল্যাবরেটরি যেখানে, তার সবচেয়ে কাছে আর্মি বেস কোথায়? পেডংয়ে। গুড। আপনি ফোন করে বলুন এখনই যেন আর্মড ফোর্স পাঠায়। আমরা না পৌঁছানো পর্যন্ত অজিতের ল্যাবরেটরিতে কাউকে অ্যালাউ করবেন না। কর্নেল মামার কথা মতো নির্দেশ দিলেন। তারপর ফোন কেটে বললেন, স্যার, ওরা তো ল্যাব খুলতেই পারবে না। ইলেকট্রনিক্স এর পাসওয়ার্ড পাবে কোথা থেকে? কেন? আমার ল্যাপটপ কম্পিউটারে ওই নাম্বার স্টোর করা আছে। আমার কম্পিউটারও পাসওয়ার্ড চাইবে। ওদের কাছে পাসওয়ার্ড ব্রেক করা কোনো ব্যাপার নয়। কর্নেল গম্ভীর হয়ে গেলেন। গোধূলি বেলা, পাহাড়ে ছায়া ঘনিয়ে আসছে। আকাশে রং, এক টানা জলের শব্দ। কিচিরমিচির করতে করতে পাখালি বাসায় ফিরছে। ব্লাস্টিং শুরু হয়ে গেল। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি হচ্ছে। পাখিরা ঝটপট করে আকাশে ঘুরছে। বললাম, কর্নেল, এরকম শব্দ কিন্তু আসার পথেও পেয়েছি। এই পাহাড় কাটার জন্য আর রাস্তা তৈরির জন্য হরদমই নানা রকম ব্লাস্টিং চলে পাহাড়ে। মিনারেল রিসার্চ টিমও কাজ করে, আমাদের অপোনেন্টরাও করেছে। এখন কোনটা কাদের কে বুঝবে? কর্নেলের সেলফোন বাজ। হ্যালো, ইয়েস। কে? কখন? ফোর্সরা কি করছিল? তারপর নম্বর নিয়েছে? এখনই জানিয়ে দাও। ফোন বন্ধ করে উনি ছুটে এলেন যোগু মামার কাছে। স্যার। কি? ওরা ল্যাবে ঢুকে পড়েছিল পিছনের জঙ্গল দিয়ে। সিকিউরিটি দেখতে পায়নি। পরে অবশ্য পায়ের শব্দ পেয়ে পালিয়ে যায়। গাড়িটা দেখা গেছে, তবে নাম্বারটা নোট করা যায়নি। কোন দিকে গেছে? আরও উত্তরে।
তার মানে লাচুং হয়ে ইয়ুংথাংয়ের দিকে ওখানকার আর্মি ক্যাম্পে জানিয়ে দেওয়া হয়েছে? ইয়েস স্যার। আমারই আগে ভাবা উচিত ছিল। হাতে নাতে ধরতে না পারলে স্বীকার করবে না, কোনো প্রমাণ নেই। দাঁড়িয়ে থাকা অন্য এক আর্মি জিপ স্টার্ট দিল। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। কর্নেল উঠে দাঁড়ালে। কুইক কুইক কুইক, রাস্তা হয়ে গেছে, সামনে জিপটাকে দিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে। আমাদের জিপ দুটো গর্জন করে উঠল। সত্যি এবারের মতো রাস্তার বিভৎস রূপ আমি আগে দেখিনি। তলায় গর্জন করে জলস্রোত বইছে, তার উপর বিছানো নুড়ি পাথরে টলমল করছে জিপ। জলের তোরে পাথর আলগা হতেই পিছলে যাচ্ছে চাকা, জিপের মুখ ঘুরে যাচ্ছে। ফার্স্ট গিয়ারে গোঁ গোঁ করতে করতে পেরোচ্ছি জলপ্রপাতের ওপর দিয়ে। একই সঙ্গে অনেকগুলো নিঃশ্বাস পড়ল। আমরা ওপরে পৌঁছেছি। হেডলাইট জেলে আবার ঊর্ধ্বশ্বাসে ছুটল জিপ। জেনারেটরের শব্দ বহু দূর থেকে শোনা যাচ্ছে। শব্দহীন পাহাড় জঙ্গল গম গম করছে। গবেষণাগারের এরিয়ার বাইরে আমরা থেমেছি। গহন অন্ধকারের মধ্যে হীরের মতো জ্বলছে ছোট্ট বাংলো বাড়িটা। কর্নেল সিং সামনে, আমরা পেছনে। ল্যাবরেটরির দরজা খোলা, বাইরে প্রচুর ফোর্স ঠিক ঠিক করছে। দরজায় দুজন, একজন অফিসার এগিয়ে এসেছেন, কর্নেল তার সঙ্গে কথা বলছেন। আমরা ভেতরে ঢুকলাম, তারপরেই থমকে দাঁড়িয়েছি। এ কি অবস্থা! একপাল মত্ত হাতি যেন প্রবল আক্রোশে তাণ্ডব চালিয়েছে ঘরখানায়। টেবিল চেয়ার র্যাক উল্টে আছে, কাঁচের বিকার ফানেল টেস্ট টিউব সব অ্যাপারেটাস ভেঙে চুড়ে তছনছ। কাগজপত্র কাঁচের টুকরো নানা রকম তরল পদার্থ মেঝে ছড়িয়ে। মামা কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের এত দূরে এত কষ্ট করে ছুটে আসা সব বৃথা হয়ে গেল। কর্নেল বললেন, স্যার ওই ছেলেটা এসেছে। কে? ডক্টর পাল চৌধুরীর সঙ্গে যে থাকতো, লোকাল ছেলে। কোথায়? ডাকুন। যোগু মামা ভালো করে দেখলেন ছেলেটিকে। 14-15 বছরের বেশি বয়স নয়। থাবড়া চোখ নাক, কান ঢাকা উলের টুপি, মলিন প্যান্ট সোয়েটার, চাদর গায়ে। জি স্যার। নাম কি তোমার? ডেনজং নর্গে। কোথায় থাকো? লাংচু গ্রামে। প্রফেসর এলে চলে আসতাম। কতদিন কাজ করছো? অনেক দিন। উনি এখানে মকান বানাবার আগে থেকেই আসেন। আমাদের গ্রামে থাকেন, তখনই চিনতাম। গাছগাছটা নিয়ে যেতেন। কি করতেন জানো? হ্যাঁ জানি, ওষুধ বানাতেন। আমাদের এখানে এক জাতের গাছ আছে, ঠান্ডায় গা হাত পা ফেটে গেলে, কেটে ছড়িয়ে ঘা হয়ে গেলে ওর পাতা বেটে লাগিয়ে দিলে সেরে যায়। উনি ওই গাছ নিয়ে পরীক্ষা করতেন। যোগু মামার মুখ আলো হয়ে উঠল। ফোঁড়া পুঁজ হলেও কি ওই গাছের পাতা তোমরা লাগাও? জি, এখানে কিছু দওয়াই পাওয়া যায় না, তাই গাছগাছরা রস লাগিয়ে পাতা পাতা খেয়ে সবাই বেঁচে থাকি। তুমি ওই গাছ আমাদের চেনাতে পারবে? নর্গে চুপ করে গেল। কি চুপ করে আছো কেন? জি, উনি মানা করেছিলেন। বলেছিলেন যে শহরের লোকেরা বদমাশ হয়, সব গাছ কেটে নিয়ে যাবে। উনি বহুত আচ্ছা ইনসান আছেন। হ্যাঁ, পাহাড়িদের পেয়ার করতেন। নর্গে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমরা খারাপ লোক নই। আমি প্রফেসরের বন্ধু। উনি আচানক মারা গেছেন, তুমি শুনেছ। সেই তদন্ত করতে আমরা এসেছি। আমিও প্রফেসর। বিশ্বাস না হয় তুমি কর্নেল সাহেবকে জিজ্ঞেস করে দেখো। নর্গে কর্নেল সিংয়ের দিকে একবার তাকালো, মামাকে ভালো করে দেখল, তারপর বলল, ঠিক আছে চলুন, এই বাগানেই আছে, উনিই লাগিয়েছিলেন। অন্ধকারের মধ্যে বেরোলাম। কনকনে শীত, জ্যাকেট ভেদ করে সূচের মতো ফুটছে। অনন্ত সরখেল শক্ত করে আমাকে বাঁ হাতে ধরে রয়েছেন। ল্যাবরেটরির ঠিক বাইরে বাগান, ভূতের মতো কালো কালো ঢ্যাঙা গাছেরা দাঁড়িয়ে। সবই পাইন জাতের, লম্বা লম্বা কাণ্ড উঠে গেছে, মাথার কাছে ঝুপসি ডালপাতা। নর্গে টর্চ জেলে গাছগুলো দেখছে। একটা গাছের সামনে এসে বলল, এই গাছ। একজন জওয়ান সঙ্গে সঙ্গে বেয়োনেট দিয়ে তার গায়ে এক্স চিহ্ন এঁকে দিলেন। মামা বললেন, ডাল শুদ্ধ কয়েকটা পাতা নেব, কাল সকালে পুরো গাছটার ছবি তুলতে হবে। এক গুচ্ছ পাতা ডাল এসে গেল। মামা বললেন, এবার ফেরা যাক। স্যার, আজ রাতে আপনাদের জন্য পেডং মিলিটারি ক্যাম্পে থাকার ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, তবে কর্নেল, দুটো খুব জরুরি বিষয় মাথায় নিন। নাম্বার 1, ওই টাটা সুমোকে খুঁজে বের করতে হবে। সব জায়গায় মেসেজ পাঠিয়ে দিন। লোকগুলোকেও ধরতে হবে। ডেসক্রিপশন দিয়ে পাঠান। হয়তো গাড়ি ফেলে পালাবে, ভোল পাল্টে ভিড়ে মিশে যাবে, তবু। নাম্বার 2, নর্গেকে সামনের কদিন আপনাদের ক্যাম্পেই রেখে দিন। ওকে ক্রিমিনালরা কিডন্যাপ করার চেষ্টা করবে।
হঠাৎ আমাদের ড্রাইভার হন্তদন্ত হয়ে এসে বলল, साहब 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 आपके साथ और एक आदमी था ना? हाँ, वो अभी आपके साथ नहीं है? আদমি মানে নিবারণ? আমরা আকাশ থেকে পড়লাম। সে তো গাড়িতেই ছিল, পিছনে ঘুমোচ্ছিল। नहीं साहब, आप लोगों के जाने के बाद वो तो उतर गया, वो मकान की तरफ गया। हाँ, तो हमने सोचा वो आपके पास ही गया होगा। তার মানে কি নিবারণকে ক্রিমিনালরা হাফিজ করলো? টুকলু টুকলু! অনন্ত সরখেলের মুখ। কি হয়েছে? কিচ্ছু হয়নি, আস্তে কথা বলো। চলো একটু বাইরে ঘুরে আসি। এখন? আমি বাঁ হাত টেনে বের করলাম। সবে 5টা বাজে, বাইরে অন্ধকার, কোথায় যাবেন? কোথায় আর যাবো, এদিক ওদিক একটু হেঁটে আসবো। আরে ভাই, কিছুই তো দেখা হলো না, দেখতে দেখতে ফর্সা হয়ে যাবে, অত ভয়ের কি আছে? চলো। ঘন্টাখানেক পরে বেরোলে হতো না? সময় পাচ্ছ কোথায়? শোনোনি, আজ সকালেই আমরা ব্যাক করছি, আবার ছাতুর সেই হেলিকপ্টারে। ওহ, চলো তো। ওনাকে আর রোখা গেল না। অবশ্য ইচ্ছে যে আমারও ছিল না তা নয়। গরম পোশাক চাপিয়ে দুজন বেরিয়ে পড়লাম। কালোর ওপর সবে হালকা সাদার আঁচড় পড়েছে। অন্ধকারে তরল হয়ে এসেছে নিস্তব্ধ চরাচর। বহু দূরে কোনো ঝর্ণার ঝরঝর কলতান। আকাশে এখনো নক্ষত্রের আবছা দীপমালা। ক্যাম্পের পিচ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা গেটের কাছে এসে পড়লাম। গেট বন্ধ। অনন্ত সরখেল ইশারায় বাঁদিকের ছোট্ট ফাঁকা জায়গা দেখালেন। রাইফেলধারী 2 ঘুমন্ত প্রহরীকে সন্তর্পণে ডিঙিয়ে আমরা কুঁজো হয়ে বেরোলাম। হাঁটছি রাস্তা দিয়ে। এই পথই এঁকে বেঁকে যাওয়ার হাইওয়ের সঙ্গে মিশেছে। বেশ অ্যাডভেঞ্চার লাগছে, কি বলো? তাড়াতাড়ি ফিরতে হবে, জওয়ানরা উঠে পড়ার আগেই। যেভাবে আমরা চোরের মতো বেরিয়ে এলাম, এটা পুরোপুরি বেআইনি। মামার কানে গেলে কি হবে বুঝতে পারছেন? আরে দূর, ছাড়ো তো। অনন্ত সরখেল ফুঁ করে উড়িয়ে দিলেন। সবসময় খালি আইনি বেআইনি, প্রাণ খুলে একটু এনজয় করতেও দেবে না? হাইওয়ে ধরে হাঁটছি। আশপাশ পরিষ্কার হয়ে আসছে। 2-একটা পাখির ডাক শোনা যাচ্ছে। সড়কের পাশে পাথরের স্ল্যাব দেখে বুঝলাম লাচুং এখান থেকে মাত্র 3 কিলোমিটার। একটা ব্যাপার বুঝলাম না, বিজ্ঞানের পুরাতন ভৃত্য নিবারণ হঠাৎ গায়েব হয়ে গেল, স্যারের কোনো হেলদোল নেই। আজই আবার ব্যাক করে যাচ্ছি আমরা, কি ব্যাপার বলো তো? বুঝতে পারছি না, মামা কাল থেকে চুপ। এটাও ভাবুন, নিবারণকে ওরা উঠিয়ে নিয়ে যাবেই বা কেন? নিশ্চয়ই কারণ আছে, হয়তো ভেবেছে। কথা শেষ হলো না। কানের গোড়ায় ঠান্ডা নলের স্পর্শ। ফ্যাস ফ্যাসে একটা গলা বলল, মুহূর্তে আমাদের হাত শূন্যে উঠে গেছে। হৃৎপিণ্ডের ধকধক শব্দ শুনতে পাচ্ছি। সেই গলা ইংরেজিতে বলছে, পিছনে তাকাবার চেষ্টা করো না, খুলে উড়ে যাবে, সোজা সামনে চলো। কোনো অনুভূতি নেই, মাথা কাজ করছে না। কথা বলছে একজন, কিন্তু পায়ের শব্দ শুনতে পাচ্ছি একাধিক লোকের। একটু এগিয়ে বাঁ দিকে একটা সুঁড়ি পথ। গলাটা বলল, ওই রাস্তা দিয়ে নামো, কোনো দিকে তাকাবে না, চলো। এবার বুঝতে পারছি আমরা প্রতিপক্ষের হাতে বন্দী। ওরা এই মুহূর্তে আমাদের মেরে ফেলতে পারে। সবাই ঘুমোচ্ছে, কেউ জানতেও পারবে না। ভাবতেই কান্না পেয়ে যাচ্ছে। অসহ্য রাগ হচ্ছে নিজের ওপর। আমি কেন রাজি হলাম? এবড়ো খেবড়ো চড়াই রাস্তা, কানের গোড়ায় রিভলভারের নল, মাঝে মাঝে পাথরে ঝোপে পা আটকে যাচ্ছে। হুমড়ি খেয়ে পড়ছি, সঙ্গে সঙ্গে পেছন থেকে বুটের লাথি। বেচাল দেখলেই ট্রিগার চিপব। বুকটা ধুকপুক করছে। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? মা, বাবা, ছোট ভাই পিকলুর মুখ ভেসে উঠছে। পিকলু এখন জার্মানিতে, ও হয়তো জানতেও পারবে না মামা কোথায়। এখনো ঘুমোচ্ছেন। অনেকটা ওঠার পর চাতালের মতো সমান জায়গা। জঙ্গল এখানে পাতলা। আমাদের আরও কিছুটা হাঁটিয়ে আনা হলো। তারপর সেই গলা বলল, করে দাঁড়াও। অনন্তবাবুর অবস্থা কেমন জানি না, আমাদের অবস্থা ভয়াবহ। খুব কষ্ট হচ্ছে, জামা কাপড় ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ। মৃত্যুকে কোনোদিন এত কাছ থেকে দেখিনি। একটা শব্দ হবে, ব্যাস পৃথিবী মুছে যাবে। দাঁড়িয়ে আছি। পেছন থেকে সেই গলা আবার বলে উঠল, তোমাদের মুক্তিপণ কি জানো? আমরা নিরুৎ। গাছ, ওই গাছের পাতা যদি না দেয় বা আমাদের ধরার কোনো চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তোমাদের মেরে ফেলবো।
খলখল করে আচমকা হেসে উঠল সে। ভয় পেও না, এখনই তোমাদের মারছি না। ও গাছ তো অনেক আছে ল্যাবরেটরির বাইরে, নিয়ে নিন না। বাজে বকরা, সে কথা আমরাও জানি। তুমি গাছটা চেনো না? চালাকি হচ্ছে আমার সঙ্গে। একটা গুলি ব্যাস, তুমি ফিনিশ। তোমায় কাগজ কলম দিচ্ছি, তুমি তোমার আঙ্কেলকে চিঠি লেখো। তোমাদের দুটো শর্ত, গাছের পাতা নিতে হবে আর বর্ডার পর্যন্ত নিরাপদে চলে যেতে হবে। বর্ডারে পৌঁছে তোমাদের ছাড়বো। আমি ঘাড় কাত করলাম। বেঁচে ফেরার আশা নেই। কয়েক সেকেন্ডের মধ্যে পেছন থেকে একটা হাত আমার সামনে কাগজ পেন বাড়িয়ে দিল। তারপরই পাশ থেকে অনন্ত সরখেলের গোঙানি। ও আহ! ঘাড় ঘুরতে চাইছিল, পেছনের গলা বলে উঠল, নড়ো না, বুড়োটাকে স্রেফ বাঁধা হচ্ছে। এই চুপ কর, নাহলে গুলি করবো। সঙ্গে সঙ্গে কাতরানি থেমে গেল। অনন্তবাবু জ্ঞান হারালেন? স্বাভাবিক, তবে আমি একটু একটু করে সাহস ফিরে পাচ্ছি। মনে পড়ছে মামা বলেন, সাহসীরা একবার মরে, ভীতুরা মরে বারবার। ঠিকই, মরবো, এত সহজে হেরে যাব না। মামা আর একটা কথাও বলেন, ক্রিমিনালস আর বেসিক্যালি কাওয়ার্ড। চেষ্টা করতে হবে, চেষ্টা করতেই হবে। একটা কথা এখন বুঝতে পারছি, লোকগুলো সহজে আমাদের মারবে না, আমরাই ওদের সশরীরে পালানোর শিখণ্ডী। কাগজ আর পেন হাতে বললাম, লিখবো কি করে? দাঁড়িয়ে লেখা যায়? কিসের ওপর রেখে লিখবো? বসো, এইটার ওপর রেখে লেখো। বসলাম, এবং প্রায় সঙ্গে সঙ্গে যে লোকটা পেছন থেকে একটা মোটা মতন বই নিয়ে এসে আমায় বাড়িয়ে দিল, একটু আগে হলে হয়তো আমি মূর্ছা যেতাম। নিবারণ, অজিত পাল চৌধুরীর 25 বছরের পুরনো কাজের লোক। আমায় হাঁ হয়ে থাকতে দেখে নিবারণ খুব খুব করে হাসল। আমন করে দেখতেছ কি? টাকা, বুঝলে, অনেক টাকা। টাকার চেয়ে বড় কিছু নাই। নাও বাবু, লক্ষ্মী ছেলের মতো লিখে ফেলো দেখি। দেরি করলে সাহেব আবার দুমদাম গুলি চালায় দেবে। বড্ড রাগী লোক কিনা? যোগু মামা, বন্দি অবস্থায় তোমায় চিঠি লিখছি। আমাদের যারা আটকে রেখেছে তাদের দুটো শর্ত। এইটুকু লিখে বললাম, কানের গোড়া থেকে রিভলভারের নলটা সরান, বড্ড খোঁচা মারছে। কোথায় পালাবো? হ্যাঁ, আপনারা আর্মড, আমি খালি হাত। আমার সঙ্গীকে বেঁধে রেখেছেন, আমি পালাতে গেলেই তো গুলি করে দেবেন। কোনো জবাব নেই, তবে কাজ হয়েছে। আগ্নেয়াস্ত্রের নল আর কানে লাগছে না। চিঠিটা শেষ করে ফেলেছি, কিছু করার নেই। এই নিন, হয়ে গেছে। পেছন থেকে ফ্যাস ফ্যাসে গলা ভাঙা হিন্দিতে বলল, নিবারণ, পড়ে দেখো ঠিক আছে কিনা। নিবারণ ভালো করে পড়ল, বলল, হ্যাঁ সাহেব, ঠিক আছে। তুমি এখন এই চিঠিটা নিয়ে। ওপর থেকে ভারী কিছু ধরাস করে এসে পড়ল। চিতাবাঘের মতো শূন্য দিয়ে উড়ে এসে আরেকজন ঝাঁপিয়ে পড়ল নিবারণের ওপর। শব্দটা কানে প্রবেশের আগেই আমার বাঁ কাঁধ ছুঁয়ে আগুনের হলকা ছুটে গেল। উফ! আমার সামনে কর্নেল মনপ্রীত সিং চেপে ধরেছেন নিবারণকে। বাঁ কাঁধ চেপে পেছন ফিরতে দেখলাম যোগু মামা চেপে বসেছেন লোকটার ওপর, ডান হাতে রিভলভার, বাঁ হাতে লোকটার গলা টিপে ধরেছেন। রাগে ফুঁসতে ফুঁসতে গর্জন করছে। এত বড় সাহস, আমার ভাগ্নিকে গুলি করলে? লোকটা 2 চীনার মধ্যে বয়স্ক জন। এর মধ্যেই তার চোখ ঠেলে উঠেছে, জিভ বেরিয়ে গেছে, গ্যাঁজলা বেরোচ্ছে। আরে আরে, মরে যাবে যে। মামা মামা, ছাড়ো ছাড়ো ছাড়ো, মরে যাবে, ছাড়ো ছাড়ো। জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন যোগু মামা, চোখ দুটো লাল। ধাতস্থ হতে একটু সময় লাগলো, তারপর কিছুটা স্বাভাবিক হয়ে বললেন, এদিকে আয় তো টুকলু, দেখি। চেপে ধরতে রক্ত পড়া বন্ধ হয়েছে। মামা ক্ষতস্থান খুঁটিয়ে দেখলেন, বললেন, তোর কিছু হয়ে গেলে আমি অল্পের উপর দিয়ে গেছে, ক্যাম্পে ফিরে ফার্স্ট এড দিতে হবে।
কর্নেল ইতিমধ্যে নিবারণকে পিচমোড়া করে বেঁধে ফেলেছেন। উঠে গিয়ে অনন্তবাবুকে খুলে দিয়েছেন। বেশ কয়েকবার ঝাঁকুনি দিতে জ্ঞান ফিরে এসেছে অনন্ত সরখেলের। এদিক ওদিক তাকাচ্ছেন উনি, এখনো মাথায় কিছু ঢুকছে না। মামা বললেন, ওই যে বদমাসটার রিভলভার দুটো পড়ে আছে, টুকলু পকেটে রাখ। এই ওঠ! চীনে লোকটা উঠে দাঁড়ালো। কর্নেল তার সর্বাঙ্গ তল্লাশি করতে লাগলেন। পাওয়া গেল পাসপোর্ট, ডায়েরি, ক্যালকুলেটর আর বেশ কিছু কাগজপত্র। হংকংয়ের লোক। কর্নেল পাসপোর্ট দেখে বললেন, নেপাল দিয়ে ঢুকেছে। মামা ঠোঁট কামড়ালেন, বললেন, নিবারণ, বাঁচতে চাও তো সত্যি জবাব দাও। নিশ্চয়ই বুঝেছ, তোমাদের মারলে আমাদের কোনো জবাবদিহি করতে হবে না। বাকি দুজন কই? জানি না সাহেব। যোগুমামার রিভলভার শব্দ করে উঠল। নিবারণের পায়ের পাশ দিয়ে ধুলো উড়ল। ফের মিথ্যে কথা। বলছি সাহেব, ওই দিকে আছে। সামনে দুজন, পেছনে আমরা চারজন। বুড়ো চীনেটার কানের গোড়ায় রিভলভার ধরে যোগমামা বলছেন, একটু বেচাল দেখলে কুকুরের মতো মারব। ওদের কাছে নিয়ে চলো। সমতল জায়গা পেরিয়ে আবার ঢালু জঙ্গল। সাবধানে নামছি। একটু পরেই দেখা গেল পাকা সড়ক, হাইওয়ে। ওদিক দিয়ে এসে পাহাড়কে বেড় দিয়ে উঠেছে। ওই যে সেই সাদা টাটা সুমো। হাইওয়ে যেখানে পাহাড়ের খাঁজে ঢুকে গেছে, সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আবার দুর্ঘটনা। হঠাৎ চীনে লোকটা মাতৃভাষায় বিকট চিৎকার ছেড়ে লাফ মারল ঢালুর দিকে। মামা চেঁচিয়ে উঠলেন, স্টপ স্টপ! কে শোনে? গড়াতে গড়াতে সে সড়কের কাছাকাছি পৌঁছে গেছে। রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে গাড়ির দিকে। পরপর দুটো গুলি ছুটে গেল। গাড়ির কিছু আগেই হুমড়ি খেয়ে পড়ল লোকটা। মামা এবং কর্নেল দুজনেই লাফ মেরেছেন। গুলি ছুটল টাটা সুমো লক্ষ্য করে, কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে। ঢুকে গেল পাহাড়ের বাঁকে। নিবারণকে নিয়ে আমি আর অনন্তবাবু নেমে এসে দাঁড়ালাম রাস্তায়। মামা মৃতদেহের দিকে তাকিয়ে বসে রইলেন কয়েক মুহূর্ত। আফসোসের সুরে বললেন, নিজের জীবন বাজি রেখে সাথীদের বাঁচিয়ে গেল। চলুন। চতুর্দিক দিয়ে 4-5টা আর্মির জিপ এসে পড়েছে। ঝুপঝুপ করে জওয়ানরা রাইফেল হাতে নেমে দাঁড়িয়েছে। কর্নেল অফিসারদের সঙ্গে কথা বলে মামাকে বললেন, স্যার, ওদের বলে দিলাম গাড়িটাকে ফলো করার জন্য। নিবারণকে একটা জিপে তুলে দেওয়া হলো। জিপটা আমাদের পাশ দিয়ে নেমে গেল পেডং মিলিটারি ক্যাম্পের দিকে। আমরা হেঁটেই ফিরছি। মামা আমায় জিপে উঠতে বলেছিলেন, রাজি হয়নি। যন্ত্রণার কোনো অনুভূতি এখন নেই। একটু সময়ের হেরফের হলে আমারও ওই অবস্থা হতে পারত। মামা, তুমি কখন জানতে পারলে আমরা নেই? যখন তোরা উঠেছিস তখনই পিছন পিছন কর্নেল আর আমি বেরিয়েছি। ইচ্ছে করেই তোদের থামাইনি। জানতাম ওরা আশেপাশেই আছে, তোদের ধরবে, মুক্তিপণ চাইবে। এসব হচ্ছে চেনা ছক। তোরা টোপের মতো কাজ করলি। আমাদের ধরতে সুবিধে হলো, কিন্তু মুশকিল হচ্ছিল শয়তানটা দুহাতে এমনভাবে রিভলভার দুটো তোর কানের গোড়ায় ধরে রেখেছিল, ওদের ধরতে সাহস পাচ্ছিলাম না। যদি ট্রিগার টিপে দেয়। শেষে চিঠি লেখার সময় তুই নল সরাতে বললি, ও সরালো, আমাদের সুবিধে হয়ে গেল। তবুও কি ভয়ানক লোক দেখ। আমি গলায় চেপে বসেছি, তার মধ্যেই রিভলভার চালিয়ে দিল। গোটা একখানা লুচিতে ডালনা মাখিয়ে তার মধ্যে আলু, ডিমের টুকরো সযত্নে মুড়ে মুখের মধ্যে চালান করলেন অনন্ত সরখেল। তৃপ্তিতে তার চোখ বুজে এসেছে। একটু পরে চোখ খুলে বললেন, টুকলু, তুমি তো সবই বলছো, আমার ভূমিকাটা একটু বলো। অমৃত। আমাদের ড্রয়িং রুমে বাবা, মা, লালবাজারের ডিসিডিডি সবাই বসে আছেন। আপনার ভূমিকা? হ্যাঁ, সে তো বারে বারে ফিট হয়ে যাওয়া। বয়স বাড়লেও বুদ্ধিশুদ্ধি তোমার মোটেই বাড়েনি। আমার উঁচু দরের অ্যাক্টিংটাই তুমি বুঝতে পারোনি। অ্যাক্টিং? আপনাকে যখন বাঁধছিল তখন তখন ধরাস করে অজ্ঞান হয়ে গেলেন, ওটা অ্যাক্টিং? হ্যাঁ, অ্যাক্টিংই তো। অজ্ঞান হওয়ার ভান করে পড়ে রইলুম বলেই না ওটা নিশ্চিন্ত হয়ে গেল। চিনেটা তোমার কানের গোড়া থেকে পিস্তলটা সরালো, স্যার ঝাঁপ মারার সুযোগটা পেলেন, এ তো আমার জন্যেই। অনন্তবাবু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
বাড়াবাড়ি কেন? আমি ঘোড়া থেকে বলিনি ওই চীনে দুটো স্পাই? বলো, বলিনি? আমি তোমায় নিয়ে ওই ভোরে না বেরুলে ওদের ধরা যেত, বলো? হ্যাঁ। অনন্ত সরখেলের সঙ্গে তর্কাতর্কি আর এগোলো না। যোগুমামা পাশের ঘর থেকে তৈরি হয়ে বেরিয়ে এলেন। বললেন, টুকলু, যেভাবেই হোক আমাদের এবারের ঘটনা দুর্ঘটনার মধ্যে অনন্তবাবুর বেশ বড় ভূমিকা আছে। এখন চল, আমাদের গাড়ি এসে গেছে। অনেকক্ষণ। হাতের এখনো যা অবস্থা তাতে আরো বেশ কয়েকদিন গাড়ি চালানো যাবে না। পুলিশের অ্যাম্বাসেডারে উঠে বসলাম। বালিগঞ্জ সায়েন্স কলেজ, 3 তলা বোটানি ডিপার্টমেন্ট, ডান দিকে করিডোরের কোনায় ঘরটা। নেমপ্লেটে লেখা ডক্টর কৃষ্ণকুমার রাস্তগী। যোগু মামার ছোটবেলার বন্ধু বাবলু মামা। যোগু, আয় আয়। বাবলু মামা তারপরেই আমায় দেখে হাসলেন। কি খবর টুকলু, হাত এখন ঠিক আছে? হ্যাঁ, স্লাইট মাথা ব্যথাটা আছে। মামা ব্রিফকেস খুলে সেই গাছটার কিছু ডালপাতা টেবিলের ওপর রাখলেন। বাবলু মামা অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে দেখলেন, কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকলেন। তারপর বললেন, এক জাতের পাইন গাছ, জিমনোস্পার্ম, মনে হচ্ছে অ্যাবিস ওয়েবিয়ানা। সুগন্ধি তেল বেরোয়, সাবান, পারফিউম তো এইসব তৈরিতে খুব কাজে লাগে। মামা ভ্রু কুঁচকে বললেন, গন্ধ তেল? কি বলছিস বাবলু, ঠিক করে দেখ। ঠিকই বলছি যোগু, এসব গাছের মেইন এক্সট্রাক্ট হচ্ছে অ্যারোম্যাটিক অয়েল। অয়েল কন্টেন্ট ভেরি হাই। বলতে বলতে পাশের আলমারি থেকে ঢাউস একখানা বই নিয়ে এলেন। বললেন, তবু তুই যখন বলছিস, টু বি শিওর দেখছি। এই তো ছবি দেখ, মিলছে। অ্যাবিস ওয়েবিয়ানা, হ্যাবিট্যাট ডেন্স ফরেস্ট অফ টেম্পারেট রিজিয়ন, ঠান্ডা জায়গার জঙ্গল। ইন্ডিয়াতে পাওয়া যায়, অরুণাচল, সিকিম। তুই নিজে পড়। মামা তবু বললেন, কোথাও ভুল হচ্ছে বাবলু, প্লিজ ভালো করে আর একটু স্টাডি কর। এ গাছের অন্য মেডিসিনাল ভ্যালু আছে, থাকতেই হবে। বলতে বলতে উঠে দাঁড়ালেন। এখন চলি রে, রাতে ফোনে কথা হবে। এবার কোথায় মামা? বেলেঘাটায়, অজিতের ফ্ল্যাটে। ওখানে কি আছে? কম্পিউটার খুলবো, গাছের ঠিক নাম জানবো। কি করে পাবে? প্রাইমারি পাসওয়ার্ড দিয়ে তো ডক্টর পাল চৌধুরী রিসার্চের মূল ফোল্ডারে ঢুকতে পারোনি, লক করা আছে। মনে হচ্ছে সেকেন্ডারি পাসওয়ার্ড পেয়ে গেছি। পেয়ে গেছো? কি করে? চল না, নিজেই দেখবি। ফাঁকা বাইপাস ধরে মিনিট 20 মধ্যেই হরমোহন ঘোষলেন। বাইরে 2জন কনস্টেবল দাঁড়িয়ে। দরজা খুলতেই ভ্যাপসা গন্ধ নাকে ধাক্কা মারল। পুলিশ 2জন ফটাফট সুইচ টিপল, জানলা খুলে দিল। আলো বাতাস হা হা করতে লাগলো ফ্ল্যাটের মধ্যে। সোজা গিয়ে বসে পড়েছেন কম্পিউটারের সামনে। সুইচ অন করলেন, কিবোর্ড টিপে যাচ্ছেন। প্রাইমারি পাসওয়ার্ড, প্রাইভেট ডায়েরি। এবার কম্পিউটার সেকেন্ডারি পাসওয়ার্ড চাইছে। যোগুমামা ধীরে ধীরে কয়েকটা সংখ্যা টাইপ করলেন। স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা ফুটকি। কম্পিউটার জিজ্ঞেস করলো, আর ইউ শিওর? তলায় ওয়াই অর এন অর্থাৎ ইয়েস অর নো লেখা। মামা ওয়াইতে মাউস ক্লিক করলেন। অমনি জলতরঙ্গের মতো মিষ্টি বাজনা বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে, কংগ্র্যাচুলেশনস, ওয়েলকাম টু দ্য ওয়ান্ডার রিসার্চ অফ ডক্টর পাল চৌধুরী। মামা চিৎকার করে আমায় জড়িয়ে ধরলেন। ইউরেকা, পেয়ে গেছি রে টুকলু। যোগুমামার চোখে আনন্দ উপচে পড়ছে, আমারও দারুণ আনন্দ হচ্ছে। করে পাসওয়ার্ডটা বের করলে? বলছি, এখনই একবার বাড়িতে ফোন করা দরকার, কর্নেলের ফোন আসতে পারে। মামা ড্রয়িং রুমে গিয়ে ফোন তুলে ডায়াল করলেন। হ্যালো দিদি, আমি যোগু বলছি। আমরা এখন বেলেঘাটায়। হ্যাঁ হ্যাঁ, তুমি নাম্বারটা নোট করে নাও, 23701943। কর্নেল সিং এসটিডি করতে পারেন, এই নাম্বার দিয়ে দিও। ঘন্টাখানেক আছি। ফোন ছেড়ে মামা ফিরে এলেন কম্পিউটার ঘরে। আমি উদ্গ্রীব। মামা বললেন, নিউমারোলজি। এর মধ্যেই ভুলে গেলি, যেদিন অজিতের মৃত্যুর খবর এলো সেদিনই আমরা সন্ধেবেলায় আলোচনা করছিলাম, মনে পড়ছে? পরপর প্লেন অ্যাক্সিডেন্ট, যেখানে প্লেন ভেঙে পড়ছে সেখানে পি আর এ আছে। গত পরশু রাতে পেডং আর্মি ক্যাম্পে কর্নেল আর আমি টিভির সামনে বসেছিলাম। বিবিসি নিউজ চ্যানেল দেখালো বাহারিনের একটা প্লেন পারস্য উপসাগরে ভেঙে পড়েছে, পার্সিয়ান সি। সঙ্গে সঙ্গে আমার মাথায় স্ট্রাইক করল, এখানেও সেই পি আর এ। আর ভাবনাটা আসতেই হঠাৎ মনে হলো কম্পিউটারের সেকেন্ডারি পাসওয়ার্ড
অজিত মেয়ের নামের অক্ষরগুলোকে ইংরেজির অ্যালফাবেটের সিরিয়াল নাম্বারে লেখে নিত। ওর মেয়ের নাম অহনা, সংখ্যায় লিখলে কি দাঁড়াচ্ছে? তখনই কর্নেলের কাছ থেকে একটা কাগজ নিয়ে লিখে ফেললাম। বলতে বলতে বুক পকেট থেকে সামনে এক টুকরো কাগজ বের করে মেলে ধরলেন। তাতে এইভাবে লেখা আছে AHANA 181141। আমি লাফিয়ে উঠলাম, হারি বাস! তখনই আমি ডিসিশন নিলাম পরদিন ব্যাক করব, কারণ অপরাধী কে গোড়াতেই বুঝে গেছি। ধাঁধা দুটো, এক কিভাবে মারল অজিতকে, দুই কম্পিউটারের পাসওয়ার্ড। আমার মন বলছিল আমার ধারণা ঠিক। কম্পিউটারের ডায়েরিতে অজিত লিখেছিল নিজের মেয়ের চেয়ে প্রিয় কি আছে। নাম দিয়ে হচ্ছে না, জন্ম সাল তারিখ ধরে করলে 6 অক্ষর হয়, কিন্তু অত সহজ ধাঁধা অজিতের মতো বুদ্ধিমান মানুষ করে রাখবে না। কম্পিউটারে এখন 3টে ছবিও লেখা স্পষ্ট হয়ে উঠেছে, সিক্রেট ফোল্ডার 1, 2, 3। মামা 1 নম্বরে মাউস ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে একটা গাছের সম্পূর্ণ রঙিন ছবি ফুটে উঠল। তলায় লেখা দি ওয়ান্ডার প্ল্যান্ট, সেই গাছ যাকে ওই অন্ধকার রাতেও চিনতে ভুল করেননি নর্গে। আমরা ডালপাতা কেটে নিয়ে এসেছি। পরের পৃষ্ঠা, এখানে অবিকল ওই রকম গাছের একটা ছবি, তলায় ইংরেজিতে লেখা সাধারণ মানুষের চোখে ভুল হয়, এ অন্য গাছ, এর নাম অ্যাবিস ওয়েবিয়ানা। দেখেছো মামা, দেখেছো? তোমার প্রফেসর বন্ধু এই ভুলটাই করেছেন। মামা হাসলেন, ক্লিক করলেন পরের পৃষ্ঠায়। এবার লেখা শুরু হয়েছে। আশ্চর্য গাছের নাম টেক্সাস বাকাটা, ফ্যামিলি ট্যাক্সিসি। এই গাছ অন্য পাহাড়ি ঠান্ডার দেশেও হয়, তবে সিকিমের পেডং গ্রামের টেক্সাসের এর যে আশ্চর্য গুণ আছে অন্য কোথাও তা নেই। টেক্সাস বাকাটা সম্পর্কে প্রথম আমার কৌতূহল হয় যখন একটা বিদেশি জার্নালে পড়ি এই গাছ থেকে অ্যান্টিসেপটিক মেডিসিন তৈরি করা হতে পারে। খুঁজতে খুঁজতে লাচুংয়ের কাছে পেডাঙে এসে পেলাম এই গাছকে। এখানে এসে আরও অবাক হয়ে যাই। পাহাড়ি আদিবাসীদের টিউমার, ঘা, কাটাছেঁড়া সব সেরে যাচ্ছে এই পাতায়। তবে কি বিশেষ কোনো গুণ আছে এই পাতার মধ্যে? দেরি না করে শুরু করে দিলাম রিসার্চ। এই বিশেষ গাছের সায়েন্টিফিক নাম দিয়েছি টেক্সাস বাকাটা ভারপেডং। চাষ শুরু করেছি স্থানীয় লোকদের নিয়ে, আমার ল্যাবরেটরির বাগানে। লোভী শকুনদের গুলিয়ে দিতে অ্যাবিস ওয়েবিয়ানাও লাগিয়ে দিয়েছি। জহুরির চোখ না হলে ভুল করবে, সেটাই আমি চাই। এবার টেক্সাসের পাতা থেকে অ্যালকালাইড এক্সট্রাকশন করতে হবে। দ্রব্যগুণ একটুও নষ্ট করা যাবে না, এটাই সবচেয়ে কঠিন। পর পর পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা রয়েছে কম্পিউটারে। আজ সকালে খবর পেলাম নোরগেদের গ্রামের এক বুড়ি মহিলার গলার নিচে একটা বড় টিউমার ফেটে গেছে। আমি ছুটে গেলাম, দেখে বুঝলাম মৃত্যু নিশ্চিত। শেপ দেখে খালি চোখে বোঝা ম্যালিগন্যান্ট টিউমার, ক্যান্সার ছড়িয়ে পড়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, নোরগেরা কনফিডেন্ট, বলল ওই গাছের পাতার রস লাগিয়ে দেবে পুলটিস করে, আর 1 বাটি রস খাইয়ে দেবে, বুড়ি ঠিক সেরে উঠবে। আমি সারাদিন ওদের গ্রামেই ছিলাম। অবিশ্বাস্য ব্যাপার, বিকেলের মধ্যে বুড়ির কাতরানি বন্ধ হয়ে গেল। হোয়াট আ রিভিলিং স্টোরি। সব পড়ে উঠতে সারাদিন লেগে যাবে। আরো 2টো ফোল্ডার রয়েছে। পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ করেছিল, পাচ্ছে না, কখন করবে? আচ্ছা আমরা যাচ্ছি। ফোন নামিয়ে যোগুমামা বললেন, দিদির ফোন। কর্নেল সিং ওখান থেকে নাম্বার নিয়ে এই ফোনে চেষ্টা করেছিল, পাচ্ছে না। দিদিকে ফোন করে জানিয়েছে, আবার 1 ঘন্টা পর ফোন করবে। অনেক খবর আছে, তাছাড়া জরুরি কিছু সিদ্ধান্ত নিতে হবে। চল ফিরে যাই, চান খাওয়া করে দুপুরের পর আবার আসবো। বাথরুমে সবে শাওয়ারের নিচে দাঁড়িয়েছি, এক টানা ফোনের শব্দ। নির্ঘাত কর্নেলের এসটিডি ফোন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কি? মামার গলা শুনতে পাচ্ছি আর উত্তেজনায় ফুটছি। কোনো রকমে মাথা ভিজিয়ে বেরিয়ে এলাম। মা চেঁচিয়ে উঠলেন, এই টুকলু, ভালো করে গা মোছ, টপ টপ করে জল পড়ছে সারা গা থেকে, যা। গা মুছতে মুছতে যোগু মামার ঘরে পৌঁছবার আগেই ফোন শেষ।
মামা সিগারেট ধরাচ্ছেন। মামা, কর্নেল কি বললেন? মামা ধোঁয়া ছেড়ে বললেন, আমার কাছে নতুন খবর নয়, জানা ছিল ধরা ওরা পড়বেই। আর্মি ঘিরে রয়েছে, পালাবে কোথায়? তবে ক্রিমিনাল দুজনের একজন সুইসাইড করেছে। ওর জিভের নিচে সায়ানাইড ক্যাপসুল রাখা ছিল। আমার জন্য ভালো খবর একটাই, আমার ল্যাপটপ কম্পিউটারটা ওদের কাছে পাওয়া গেছে। গাড়িটা খাদে ফেলে দিয়েছে, মনে হয় ওখানেও কিছু ছিল। গাড়িতে আগুন ধরে গেছে। এখন সমস্যা হলো ডেড বডির কি ব্যবস্থা হবে। মানে? সুইসাইড করেছে যুবক চীনে ছেলেটা, তার শরীর থেকে পাসপোর্ট পাওয়া গেছে। সে এদেশে এসেছিল হংকং থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে। দুদেশের বিদেশ দপ্তরে তার নাম ঠিকানা নথিবদ্ধ আছে। তাই ওর সঙ্গী মাঝবয়সী চীনেটার সময় যা বলেছিলাম। কি বলেছিল? বলেছিলাম লাশ পাহাড়ে পুঁতে দাও, বেআইনিভাবে এদেশে ঢুকেছে, কোথাও রেকর্ড নেই। এর বেলায় কি করবে? সেটাই ভাবছি। কর্নেলকে বললাম আপাতত গোপনে বরফ চাপা দিয়ে রাখো, পরে দেখা যাবে। জীবিত ক্রিমিনালটা কে? হর্ষ বাগলা? হ্যাঁ, তবে মেকআপ খুলে ফেলতে আসল রূপ বেরিয়ে পড়েছে। আসল রূপ? সে কি রে টুকলু, ওকে চিনতে পারিসনি? আমি তো ফোদং এর খাওয়ার হোটেলে দেখে 2 মিনিটের মধ্যে চিনে ফেলেছিলাম। সেই জন্যই তো ছুটে বেরোলাম। নাকের উপর জরুলটা দাড়ি গোঁফে চাপা দেওয়া যায়নি। অরুণ নোপানি? ভেরি গুড, এই তো বুদ্ধি খুলেছে। অরুণ স্বীকার করেছে অজিতকে ওরা খুন করেছে, কিন্তু কিভাবে করেছে ও নাকি জানে না। এন্টায়ার প্ল্যান ওয়াজ চকড বাই চাইনিজ পিপল। ওই পর্যন্ত এসে আটকে গেছি। আমার মনে হয় নোপানি মিথ্যে বলছে, ওকে ভালো মতো জেরা করলে সব বেরিয়ে পড়বে। মামা একটু হাসলেন, বললেন, মনে হয় না। আর্মির ইন্টারোগেশন সাংঘাতিক। ওদের জেরায় ভেঙে পড়েনি এমন ক্রিমিনাল হাজারে একটা মেলে কিনা সন্দেহ। তাহলে কি? না জানলে বলবে কি? নোপানি শুধু একটাই কথা বলছে, হ্যাঁ খুন করা হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে ও জানে না। যারা জানতো তারা বেঁচে নেই। স্ট্রেঞ্জ। কিন্তু মামা, ডক্টর পাল চৌধুরীকে মারলো কেন? নোপানি চেয়েছিল গভর্নমেন্টকে লুকিয়ে অজিতের রিসার্চ কোটি কোটি ডলারে বিদেশে বেচে দিতে। সেই মতলব নিয়েই রিসার্চের পেছনে সে লাখ লাখ টাকা খরচ করে। অজিতকে তখন বিন্দু বিসর্গ বলেনি। পরে রিসার্চ যখন শেষ পর্যায়ে সেই সময় বলে। অজিত রাজি হয় না। এদিকে ইতিমধ্যে নোপানি সিঙ্গাপুর হংকংয়ের মিডলম্যানদের সঙ্গে কথা বলে ডিল ফাইনাল করে ফেলেছে। হয়তো কিছু অ্যাডভান্সও নিয়ে থাকবে, সুতরাং পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই। নিবারণকেও টাকার লোভ দেখিয়ে হাত করে ফেলল নোপানি। ঠিক হলো এরা অজিতকে খুন করবে ঠিকই, কিন্তু এমনভাবে করবে যাতে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়। তারপর অজিতের ফাঁকা ফ্ল্যাটে ঢুকে সব সরিয়ে ফেলবে। এই উদ্দেশ্য সফল হলো না। অহনা সব ওলটপালট করে দিল। কর্নেলকে অবশ্য আমি বলছি যে এরা চালিয়ে যেতে। কর্নেল আবার কখন যোগাযোগ করবেন? বলেছি খবর থাকলে 3টের মধ্যে ফোন করতে। তারপর তো আমরা থাকবো অজিতের ফ্ল্যাটে। ওখানে যদি লাইন না পায় বলেছি রাত 11টার পর এখানে। এই সময় আমাদের একটা মোবাইল থাকলে কিরকম সুবিধে হতো বলতো? সে তো হতোই। তোর নিজেরই একটা মোবাইল রাখা খুব দরকার। রাত বিরেতে বেরোতে হয়, একটা মোবাইল থাকলে বাড়ির লোক নিশ্চিন্ত থাকে। এখন তো মোবাইল সস্তা, একটা নিয়ে নে। আর বলো না মামা, মাকে নিয়ে মুশকিল। কোথায় পড়েছে সেলফোনে শরীরের ক্ষতি হয়, ব্যাস তারপর থেকেই এক কথা, না বাবা দরকার নেই। পিকলু জার্মানি থেকে ফোনে বলল, দাদা এখানে ফুটপাতে মোবাইল ফোন পাওয়া যায়, খুব সস্তা, নিয়ে যাই। মাকে কত বোঝাচ্ছে। বলতে বলতে থেমে গেছি। মামা আমার কোনো কথাই শুনছেন না, চোখ দুটো জল জল করছে। থামতেই বললেন, টুকলু, তোদের ইন্টারনেট কানেকশন আছে? না। তাহলে এখনই আমাদের বেরোতে হবে। এখন? হ্যাঁ, রাইট নাও। অজিতের ফ্ল্যাটে যাব। দিদি, আমাদের ভাত ঢাকা দিয়ে রাখো। পুলিশ দুজন টুলে বসে ঝিমোচ্ছিল। ফ্ল্যাটের চাবি নিয়ে যোগমামা নিজেই ঝপাঝপ ঘর খুলে ফেললেন, বসে গেলেন কম্পিউটারের সামনে। আমি এর মধ্যে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি, মামা কি ব্যাপার? টুকলু প্লিজ আমায় কাজ করতে দে, সব জানতে পারবি। এক চান্সেই পেয়ে গেলেন কানেকশন। কম্পিউটার জিজ্ঞেস করলো, কি জানতে চাও? মামা টাইপ করলেন মোবাইল ফোন। ওয়েবসাইট সার্চিং, ইন্টারনেট খুঁজে চলেছে। 30 সেকেন্ডের মধ্যেই কম্পিউটারের বালিঘড়ি তীর চিহ্ন হয়ে গেল। ওয়েবসাইট ফাউন্ড। তারপর রঙিন পৃষ্ঠা ভেসে উঠল স্ক্রিনে। শিরোনাম মোবাইল ফোন। যোগমামা প্রিন্ট কমান্ড দিলেন। পাশেই ছোট্ট প্রিন্টার। আলো জ্বলে উঠল। একের পর এক পৃষ্ঠা ছেপে বেরোচ্ছে।
মোবাইল ফোন সংক্রান্ত যাবতীয় তথ্য খুদে খুদে ইংরেজি টাইপে ছাপা, সঙ্গে অজস্র ছবি। মোট 7 পৃষ্ঠা প্রিন্ট আউট। মামা পড়ে চলেছেন, মাঝে মাঝে মাথা নাড়ছেন। এমন ঝড়ের বেগে পড়ছেন আমি দেখার সুযোগই পাচ্ছি না। মিনিট 2 মধ্যে পড়া শেষ। উঠে দাঁড়ালেন, কাগজগুলো ভাঁজ করে পকেটে রাখলেন, বললেন, চল। কোথায়? বেলেঘাটা থানায়। দাঁড়া, একবার ফোন করে জেনে নি ওসি আছে কিনা। এ কি রে, ফোনটা খারাপ হয়ে গেল। ওহ মামা, তুমি পাগলের মতো করছো, লাইনে ইন্টারনেট চালু আছে। ওহো, সত্যি আমি পাগল হয়ে গেছি রে টুকলু। কথা বলতে বলতে কম্পিউটার বন্ধ করলেন, তারপরেই আবার টেলিফোন তুললেন। হ্যালো, ওসি প্লিজ। আমার নাম জগবন্ধু মুখার্জি। আপনি আছেন তো? 5 মিনিটের মধ্যে যাচ্ছি। থানার সামনে গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে যোগু মামা প্রায় ছুটে ঢুকে পড়লেন ওসির চেম্বারে। আসুন স্যার, বসুন বসুন। মোবাইল ফোনটা দিন। মোবাইল এ নিন। কিন্তু স্যার আমাদের ল্যান্ডলাইন কিন্তু ঠিক আছে, মানে যদি ফোন করতে চান। দূর মশাই। যোগু মামা উত্তেজনায় ধৈর্য হারাচ্ছেন, খিঁচিয়ে বলে উঠলেন, আপনার মোবাইল কে চাইছে? ডক্টর অজিত পাল চৌধুরীর মোবাইল ফোনটা চাইছি। দিচ্ছি স্যার। একজন পুলিশ অফিসার রুমালে মোড়া সেলফোনটা টেবিলে রেখে গেলেন। যোগু মামা সেলফোন হাতে নিলেন। ফরেনসিক টেস্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার, ডক্টর পাল চৌধুরীর হাতের ছাপ পাওয়া গেছে। স্ক্রিন কালো। অন করলেন, একবার আলো জ্বলেই নিভে গেল। আবার অন করলেন, আবার নিভে গেল। মামা বললেন, যা চলে, ব্যাটারির চার্জ নেই। পড়েছিল, চার্জ দিতে হবে। চার্জার চাই। ফ্ল্যাটে আবার গিয়ে। মামা, ওসি সাহেবের মোবাইল সেট বোধহয় একই মডেলের। রাইট। অফিসার, আপনার ফোনের চার্জার এখানে আছে? আছে স্যার। দিন। যন্ত্রটার পেছনে চার্জার গুঁজে প্লাগ পয়েন্টে কানেকশন দিতেই স্ক্রিনে আলো জ্বলে উঠল। নেটওয়ার্কের নাম ফুটে উঠেছে। মামা হাতে নিয়ে পুটপুট করে বোতাম টিপছেন। একটু পরেই চেঁচিয়ে উঠলেন, পেয়েছি পেয়েছি। কি কি পেলেন স্যার? শেষ যে ফোন এসেছিল জীবিত অজিতের কাছে, তার নাম্বার। মোবাইলে এই এক সুবিধে, কোত্থেকে ফোন এসেছে জানা যায়, মেমোরিতে স্টোর থাকে। কোত্থেকে ফোন এসেছিল মামা? সেটাই জানতে হবে, তবে এদেশের নয়। অফিসার, এই ইনফরমেশনটা এক্ষুনি চাই। 852 কোন দেশের কোড নাম্বার? ওসি 1 সেকেন্ড ভাবলেন, তারপর রিসিভার তুললেন। মামা সিগারেটে হুস হুস করে টান দিচ্ছেন। 5 মিনিটের মধ্যেই পরেশ নামের ছেলেটি চওড়া একখানা বই নিয়ে ঘরে ঢুকল। সঙ্গে সঙ্গে বইটার উপর হুমড়ি খেয়ে পড়লেন মামা। আঙুল দিয়ে আইএসডির মধ্যে সব দেশের কোড নাম্বার দেখে চলেছেন। এত খুদে খুদে টাইপ, মাঝে মাঝে চশমা তুলে চোখের কাছে এনে দেখতে হচ্ছে। 3 পৃষ্ঠা উল্টে গেলেন। 4র্থ পৃষ্ঠার এক জায়গায় এসে যোগু মামার আঙুল থেমে গেল। বিড়বিড় করে উঠলেন, যা ভেবেছি তাই। পাশ থেকে ঝুঁকে দেখলাম হংকং। একটু গোড়া থেকে বললে আপনাদের বোধহয় সুবিধে হবে। আমাদের ড্রয়িং রুমে উদ্গ্রীব হয়ে বসে আছি তাকে ঘিরে। আছেন কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের ডেপুটি কমিশনার অজিত বাবুর মেয়ে অহনা, অনন্ত সরখেল, বেলেঘাটা থানার ওসি, আমার বাবা, মা। মামা বলতে শুরু করলেন, আমার বন্ধু ডক্টর অজিত পাল চৌধুরী হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেল নিজের ফ্ল্যাটে, বিকেলবেলা চা জল খাবার খেতে খেতে। আমাদের যা বয়স আর যেরকম টেনশনের মধ্যে থাকি, তাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু আকছার ঘটছে। কিন্তু ওর মেয়ে অহনা জেদ ধরল এ মৃত্যু স্বাভাবিক নয়, খুন। আমরা তার অনুরোধে তদন্তে এলাম। হ্যাঁ, পরিস্থিতি আমাদের বুঝিয়ে দিল অজিত সত্যিই মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। আপনারাও ইতিমধ্যে জেনে গেছেন কেন অজিতকে খুন করা হয়েছিল, কি গভীর ষড়যন্ত্র লুকিয়েছিল, কারা কারা অপরাধী তাও আপনারা জেনেছেন। এই সব আমরা ঘটনাস্রোত যেমন যেমন এগিয়েছে তেমন তেমন জেনে গেছি। জানতে পারিনি কেবল গোড়াটুকু, অজিতকে কিভাবে মারা হলো। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই, বিষ প্রয়োগ হয়নি। তাহলে পোস্টমর্টেম রিপোর্ট বলল ব্রেনে টিউমার হয়েছিল, ম্যালিগন্যান্ট টিউমার অর্থাৎ ক্যান্সার। সেটা ফেটে রক্ত ছড়িয়ে পড়ে মৃত্যু হয়। ব্রেনে টিউমার কি একদিনে তৈরি হয়ে গেল? নিশ্চয়ই নয়।
টিউমার থাকলে তো অজিতের মাথায় মাঝে মাঝে যন্ত্রণা হতো। একজন বিজ্ঞানী হয়ে সে মাথার ব্যথায় আমল দেবে না, স্ক্যান করাবে না, তাই বা কিভাবে হয়? রহস্যের অকুল সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছিলাম। কোনো কুল কিনারা দেখতে পাচ্ছিলাম না। আমাদের তদন্ত অভিযানের শেষ পর্যায়ে হাতে নাতে ধরা পড়ল নিবারণ এবং অরুণ নোপানি। অদ্ভুত ব্যাপার হলো, তারা কেউ জানে না কিভাবে অজিতকে মারা হয়েছে। ওদের কথায় জানতো যারা, তারা মারা গেছে। হংকংয়ের বাসিন্দা দুই চীনা, একজন পালাতে গিয়ে গুলিতে মারা যায়, অন্যজন সুইসাইড করে। ঠিক এই সময়ে টুকলু আমায় না জেনে দারুণ সাহায্য করে ফেলল। বলল সে একটা মোবাইল ফোন কিনতে চাইছে, অথচ মা রাজি হচ্ছে না। কোথায় নাকি মা দেখেছে না পড়েছে মোবাইল ফোন শরীরের পক্ষে ক্ষতিকর। আমার মাথায় যেন বিদ্যুৎ ঝিলিক দিল। আমি সঙ্গে সঙ্গে অজিতের বাড়ি এসে ইন্টারনেট খুলে মোবাইল ফোন সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পড়ে ফেললাম। মোবাইল ফোন নিয়ে এই 2000 সালে যা গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যারা সব সময় মোবাইল ব্যবহার করেন তাদের মগজের কোষগুলো উত্তেজিত হয়। এই উত্তেজনার ফলে অস্বাভাবিক কোষ বিভাজন বা ইরেগুলার সেল ডিভিশন হতে পারে। ইরেগুলার সেল ডিভিশন মানে ক্যান্সার, ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হতেই পারে সেই জায়গায়। কেন এমন হয়? 2000 সালের 16ই জুলাই সর্বশেষ রিসার্চে বিজ্ঞানীরা বলছেন মোবাইল নেটওয়ার্ক বা যোগাযোগ যার মাধ্যমে হয় সেই মাইক্রোওয়েভের জন্য দায়ী। সুতরাং বিজ্ঞানের এই আশ্চর্য আবিষ্কারকে কাজে লাগিয়ে যদি কেউ মোবাইল ফোনে পাঠানো মাইক্রোওয়েভের তীব্রতা বা ইন্টেন্সিটি বাড়িয়ে দেয় এমন উঁচু মাত্রায়, যিনি ফোন ধরবেন বা কথা বলবেন বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে তার ব্রেনের ওই অংশে তাহলে তখনই হ্যাপাজার্ড সেল ডিভিশন শুরু হয়ে যাবে। তারপর খুব দ্রুত ওখানে গজিয়ে উঠবে ক্যান্সারাস টিউমার, শুরু হবে ইন্টারনাল হ্যামারেজ, মস্তিষ্কে রক্তক্ষরণ, সেলফোনধারী বেচারি সেরিব্রাল অ্যাটাকে মারা যাবেন। সে কি ভাবা যায় না? ভাবা তো যায়ই না। আমরাও কি ভাবতে পেরেছিলাম? মোবাইলে অজিতের কাছে শেষ টেলিফোন এসেছিল হংকং থেকে। আপনারা জানেন মোবাইল ফোনের বিলে কোথা থেকে টেলিফোন আসছে, কোথায় করছেন সব নোট থাকে। প্রত্যেক নাম্বারের জন্য ওদের কম্পিউটারে আলাদা আলাদা ফাইল আছে। আমরা অজিতের মোবাইল ফোনের নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে পুলিশের মাধ্যমে কালকেই যোগাযোগ করি। অজিতের নাম্বারের রেকর্ড দেখতে গিয়ে অবাক হয়ে যাই। শুধু শেষ কলটা নয়, ওই দিন সকাল থেকে অজিত রিসিভ করেছিল হংকংয়ের একই নাম্বার থেকে মোট 6টা কল। মাই গড! অহনা অস্ফুটে বলল। যোগুমামা আস্তে আস্তে ঘাড় নাড়লেন, বললেন, হংকং থেকে যে বা যারা ফোন করেছিল তারা এই কনস্পিরেসির মাথায় এবং কমিউনিকেশন সায়েন্সে আমাদের চেয়ে বেশ কয়েক বছর এগিয়ে আছে। কোন পদ্ধতিতে তারা মাইক্রোওয়েভের তীব্রতা অতটা বাড়িয়েছিল আমাদের জানা নেই। সবচেয়ে বড় কথা, এই পর্যন্ত যা বললাম সবটাই অনুমান, আমার নিজস্ব জ্ঞান বুদ্ধির প্রয়োগ। বলতে পারেন 2 2 4 মেলানো। কোনো প্রমাণ আমাদের কাছে নেই। জানি না ক্রাইম হিস্ট্রিতে এইরকম মার্ডার আজ পর্যন্ত ঘটেছে কিনা। যোগুমামা তাকালেন গোয়েন্দা প্রধানের দিকে। তিনি ঠোঁট উল্টোলেন। না, আমার জানা নেই। একটা কথা ডক্টর মুখার্জি, যে নেটওয়ার্কের মাধ্যমে উনি সেলফোন অপারেট করতেন তাদের কেউই এই চক্রান্তে যুক্ত ছিল না তো? ঠিক বলেছেন। গোপনে তদন্ত করে দেখতে পারেন। তবে কেউ যদি যুক্ত থেকে থাকে, এখন আর তাকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। মামা, হংকংয়ের ওই নাম্বারে ফোন করলেই তো জানা যেতে পারে নাটের গুরুটাকে। ধুর বোকা, ক্যাশ কার্ড কিনে নাম্বার নিয়েছে, পরে সিম কার্ড মেশিন থেকে বের করে ফেলে দিয়েছে। তাহলে নোপানি লাভ হবে বলে মনে হয় না। নোপানি যাদের চিনত তারা কেউ বেঁচে নেই। এই ধরনের আন্ডারওয়ার্ল্ড ডিলে যারা টপ বস বা ডন, তারা সব সময় পর্দার আড়ালে থাকে। কিন্তু মামা, গভর্নমেন্টের 2 অফিসার যাদের কাছ থেকে ফাইলের পৃষ্ঠা লোপাট হলো। ঠিক বলেছিস। লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছিল। দে ওয়্যার অ্যারেস্টেড। ঘুষের টাকাও পাওয়া গেছে দিল্লির বাড়িতে। গোয়েন্দা প্রধান উঠে দাঁড়ালেন, বললেন, ডক্টর মুখার্জি, উইথ ইউর পারমিশন আজ তাহলে আসি। বিজ্ঞানী আপনি যা করলেন, অভিনন্দন জানাবার ভাষা নেই।
সবটা যখন শুনলেন, শেষের খারাপ খবরটুকু জেনে যান। অজিতের রিসার্চের ফল জানার আর কোনো উপায় নেই। মানে কেন? অজিতের কম্পিউটারের হার্ড ডিস্ক কোরাপ্ট করেছে, অন করলেই হ্যাং করে যাচ্ছে। আমার ধারণা, ইন্টারনেট সার্ফিং করে যখন মোবাইল ফোন সম্পর্কে ইনফরমেশন নিচ্ছিলাম, তখনই ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। হয়তো সেই হংকংয়ের কিংকংই ঢুকিয়েছেন। হোয়াট? ইয়েস। আরেকটা খবর, পেডংয়ের কাছে অজিতের ল্যাবরেটরির চারপাশের প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা গতকাল রাতে বিধ্বংসী বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে। সেই গাছ বাড়ি কিছুই নেই। একটু আগে কর্নেল ফোন করেছিলেন, ওর ধারণা আগে থেকেই ল্যান্ডমাইন পোঁতা ছিল। তাহলে আর কি, আমাদের কপালেই মর্তমানই বর্তমান। অজিতের সঙ্গে সঙ্গে ওর এত বড় কাজটাও হারিয়ে গেল। এর জন্য আমিও কিছুটা দায়ী। গতকাল দুপুরে ইন্টারনেট খুললাম বলেই না এত বড় সর্বনাশ হয়ে গেল। ঘর নিস্তব্ধ। অনন্ত সরখেল বিড়বিড় করে বললেন, শেষ অবধি আকাশ থেকে মৃত্যু। ইচ্ছা করছে নেংটি পরে হিমালয়ে চলে যায়।